ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ জিহাদ। ওনার বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। উনি বর্তমানে ঢাকার গুলশানে রয়েছেন, একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত রয়েছেন। ঘটনাটি ওনার বাবার সাথে ঘটেছিল 2009 সালের শীতের কোনো এক রাত্রে। তখন ওনার বয়স 10 কি 11 বছর। ওনার বাবার লালমোহন বাজারে একটি টেইলার্সের দোকান ছিল। লালমোহন বাজার থেকে ওনাদের বাড়ির দূরত্ব প্রায় 7 কিলোমিটার। ওনার বাবা প্রতিদিন সকাল 8টায় দোকানে যেতেন, ফিরতে ফিরতে রাত 10টা-11টা বেজে যেত। কাজের চাপ থাকলে, বিশেষ কোনো অকেশন, ঈদ, পূজা, এরকম কোনো অকেশন থাকলে কিন্তু টেইলার্সের দোকানে কাজের চাপ বেড়ে যায়, সেক্ষেত্রে ফিরতে ফিরতে দেরি হতো। তখন অবশ্য ওরকম কোনো অকেশন ছিল না, তারপরও কোনো কারণে একটু দেরি হয়ে যায়। রাত ওই দোকান থেকেই 11টা বেজে গেছে আর কি। তো ওনার মনে পড়ে যে বাড়িতে তো মাছ নাই, মাছ কিনে নিয়ে যেতে হবে। এখন রাতও তো অনেক হয়ে গেছে, শীতকালে তো লোকজন এমনিতেও বাজারে কমই থাকে। উনি যে সাইকেলটা চালিয়ে আসা যাওয়া করতেন, ওটা রাখার জন্য একটা গ্যারেজ ছিল। ওই গ্যারেজের সাথেই ছিল মাছ বাজার। তো উনি ওই সময়ে যখন মাছ বাজারে গিয়েছেন, দেখা গেল মাছ বাজারে অল্প কিছু লোকজন বসে আছে, এর মধ্যে একজন লোক 4টি মাঝারি সাইজের পাঙাশ মাছ নিয়ে বসে আছে। এখন শেষ সময় 4টা মাত্র পাঙাশ মাছ অল্প দামেই উনি কিনে ফেললেন। যদিও বা 4টা পাঙাশ মাছ কেনার প্রয়োজন ওনার ছিল না, আর শেষ সময় তার কাছে ছিলই মাঝারি সাইজের 5টা পাঙাশ মাছ, সেও অনেক অল্প দামে দিয়ে দিচ্ছিল, মাছগুলো ভালো ছিল। এই জন্য উনি 4টা পাঙাশ মাছ কিনে বাজারের ব্যাগের মধ্যে ভরেছেন। যেহেতু 4টা পাঙাশ মাছ, এটা সামনের হ্যান্ডেলের সাথে রাখলে অবশ্য একটু অসুবিধাই হয়ে যায় হ্যান্ডেল ডানে বায়ে নাড়াচাড়া করতে। সাইকেলের পেছনে একটা ক্যারিয়ার ছিল যেখানে ভারী কিছু রাখা যায়, অর্থাৎ কেউ চাইলে কিছু রাখতে পারে, কেউ চাইলে বসতে পারে, এরকম একটা জায়গা আর কি, যেটা থাকে আর কি বাইসাইকেলের পেছনে। তো উনি ওই বাজারের ব্যাগটা পেছনের ওই সিটে খুব সুন্দর করে বেঁধে নিলেন, এরপর সাইকেল চালানো শুরু করলেন। তো লালমোহন বাজার থেকে প্রায় 3 কি 3.5 কিলোমিটার পথ উনি চলে আসছেন। ওখানে দু একটা দোকান ছিল। তো ওই জায়গাটার নাম হচ্ছে মিনার বাজার। ওই বাজারের সাথে একটা মাদ্রাসাও আছে, মসজিদ রয়েছে, তার সাথে একটা পুকুর আছে। এটা অবশ্য মেইন রোডের পাশেই। লালমোহন বাজার থেকে আসার সময় আগে পরে মসজিদ, তারপরে পরে মাদ্রাসা, তারপর পুকুর। যখনই ওনার বাবা মসজিদ মাদ্রাসা অতিক্রম করেছেন আর ওই পুকুরের কাছে চলে এসেছেন, তখন ওর বাবা অনুভব করেন তার সাইকেলটা খুব ভারী হয়ে গেছে। চিন্তা করলেন কি ব্যাপার, সাইকেল ভারী হয়ে গেল কেন, কোনো সমস্যা হলো কিনা। অনেক সময় হয় কি, বাইসাইকেলের যে ব্রেকের যে অংশটা, যে ব্রেক শু বা যেই জায়গাটা চাপ দিয়ে ধরলে সাইকেল থেমে যায়, চাকা থেমে যায়, অনেক সময় ওই জায়গাটা চেপে আসে, তখন কিন্তু সাইকেল চালানোটা মুশকিল হয়ে যায়। উনি চিন্তা করলেন যে এরকম কোনো সমস্যা হলো কিনা, দেখে সাইকেলটা থামাই। সাইকেল থামানোর পরে দেখলেন যে না, সব ঠিকঠাকই তো আছে, সমস্যা নাই। আবার উনি সাইকেল যখন চালানো শুরু করেছেন, তখন কয়েক মিনিট ঠিকঠাক, এরপরে আবার সাইকেলটা খুব ভারী হয়ে যায়। উনি প্যাডেল দিয়ে কোনোভাবেই সাইকেলটা আগাতে পারছেন না। উনি সাইকেল নিয়ে দাঁড়িয়েছেন, পেছন ফিরে তাকিয়েছেন যে কি ব্যাপার, কি হইল। উনি দেখেন যে না, পেছনেও কোনো কিছু নাই, কোনো ভয়ঙ্কর অবয়ব নাই, কেউ টেনেও ধরে নাই। উনি চিন্তা করেন কি নামবো আবার সাইকেল থেকে, কি মনে করে আবার একটু সামনের দিকে যখন আগানো শুরু করেছেন, তখন দেখলেন যে না, সাইকেলটা স্বাভাবিক হয়ে গেছে। আবার উনি সাইকেল চালানো শুরু করেছেন। তখন ওনার বাবা শোনেন পেছন থেকে একটা শব্দ আসছে। শব্দটা কিসের এটা দেখার জন্য যখন উনি পেছন দিকে তাকিয়েছেন, তখন দেখেন ওনার পেছনে বাজারের ব্যাগটা নাই। সাইকেল থেকে পেছন দিকে 5 থেকে 6 হাত দূরে ওই বাজারের ব্যাগটা পড়ে আছে, যার মধ্যে ওই 4টা পাঙাশ মাছ ছিল। তো সাইকেলটা স্ট্যান্ড করে দাঁড় করিয়ে উনি ওই বাজারের ব্যাগটা হাতে নিয়েছেন, দেখলেন যে মাছগুলো ঠিকঠাকই আছে। বাজারের ব্যাগটা যখন উনি হাতে নিয়েছেন, দেখতে পেলেন ওই বাজারের ব্যাগের বেশ কয়েকটা জায়গা ছিঁড়ে গেছে। মনে হচ্ছে যে কেউ আঁচড় দিয়ে ওই জায়গাগুলোতে ফুটো করে ফেলেছে বা ছিদ্র করে ফেলেছে। কাপড়ের ব্যাগ ছিল তো। উনি চিন্তা করলেন যে এই দিক দিয়ে আবার মাছ পড়ে যায় কিনা। উনি যখন বাজারের ব্যাগটা তুলবেন, মনে হচ্ছিল এই বাজারের ব্যাগের মধ্যে মাছ না, ভারী কোনো পাথর রয়েছে। কোনোভাবে উনি বাজারের ব্যাগটা উঁচু করতে পারছিলেন না। অনেক কষ্টে উনি উঁচু করেছেন, নিচ দিকে হাত দিয়েছেন, উপর দিকে হাত দিয়ে অনেক কষ্টে উঁচু করে সাইকেলের ক্যারিয়ারের উপরে রেখেছেন। আবার খুব ভালো করে বাঁধার চেষ্টা করেছেন, বাঁধতে সক্ষম হন। আবার উনি সাইকেল চালানো শুরু করেন। যখনই শুরু করেছেন, হঠাৎ করে পেছন থেকে খুব ভারী কণ্ঠে বলে ওঠে, হেই, কোথায় যাস? যখনই এরকম ভারী কণ্ঠ উনি শুনেছেন,
তখন সাইকেল থামিয়ে দিয়েছেন, তখনও পেছন দিকে তাকান নাই। পেছন থেকে আবার বলে ওঠে, আমাকে একটা মাছ দিয়ে যা। তখন জিহাদ ভাইয়ের বাবার মনে ভয় আসে। উনি বুঝতে পেরেছিলেন উনি এক মেছর খপ্পরে পড়ে গেছেন। এদিকে উনি সাইকেল আরো জোরে চালানোর চেষ্টা করলেও উনি কোনোভাবেই সাইকেল আগাতে পারছিলেন না। উনি বুঝতে পারলেন যে সাইকেল নিয়ে আর আগানো সম্ভব হবে না, সাইকেলের যান্ত্রিক কোনো ত্রুটি নাই, এই কারণেই মূলত উনি সাইকেল আগাতে পারছেন না। আর এই কারণেই এই মাছের ব্যাগটা অনেক ভারী হয়ে গিয়েছিল, মাছ না দিয়ে উনি এখান থেকে যেতে পারবেন না। তো উনি আসলে বেশি কোনো কথাবার্তা বলেন নাই, উনি সাইকেলটা থামিয়ে ব্যাগের ভেতর থেকে একটা মাছ বের করে একটা পাশে রেখেছেন। হালকা একটা অবয়বের মতো কিছু একটা দেখা যাচ্ছিল, উনি ভয় পাচ্ছিলেন। তবে উনি মাছটা রেখে যখন আবার সাইকেল চালানো শুরু করেছেন, তখন দেখেন একদম সবকিছু ঠিকঠাক, সাইকেল হালকা হয়ে গেছে, উনি আসা শুরু করেছেন। তো ওখান থেকেও প্রায় 2 কিলোমিটার পথ উনি যখন চলে আসছেন, তখন আরেকটা বাজার পড়ে, ওই বাজারের নাম হচ্ছে তালতলা বাজার, ওটাও মেইন রোডের সাথেই। তো ওই বাজারের পরেই একটা বিশাল তুলা গাছ ছিল। তো তুলা গাছের কাছে যাবার আগেই জিহাদ ভাইয়ের বাবা দূর থেকে দেখছেন পাঞ্জাবি পরা, মাথায় পাগড়ি পরা একটা অবয়ব দাঁড়িয়ে আছে। এটা দেখেই জিহাদ ভাইয়ের বাবা বুঝতে পারেন এটাও কোনো স্বাভাবিক কিছু না। জিহাদ ভাইয়ের বাবা সাইকেলটা দাঁড় করিয়েছেন, সাইকেল থেকে নেমে সাইকেলটা হাত দিয়ে ধরেই ওই অবয়বকে একটা সালাম দিয়েছেন। অবয়বটা জোরে করেই সালামের উত্তর নেয়। তখন ওই অবয়বটা জিহাদ ভাইয়ের বাবাকে জিজ্ঞেস করে, তুমি তো প্রতিদিন এখান দিয়েই যাও, তোমাকে দেখি রাতের বেলা যাও, তবে এত রাতে আসা যাওয়া করো না, জায়গাটা বেশি ভালো না, একটু তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার চেষ্টা করবা। ওই অবয়বটা কিন্তু জিহাদ ভাইয়ের বাবার কাছে কিছুই চায় নাই। তবে জিহাদ ভাইয়ের বাবা যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে যে ওই মাছের ব্যাগ থেকে একটি মাছ বের করে ওনার কাছাকাছি রেখে দেন, তারপর আবার সালাম দিয়ে চলে যান। প্রতিমধ্যে কিন্তু আর কোনো সমস্যা হয়নি, উনি তো বাড়িতে চলে আসছেন, 2টো মাছ কিন্তু ছিল। তো উনি জিহাদ ভাইয়ের মাকে এই সব ঘটনা খুলে বলেন যে ঘটনাটা কি হয়েছিল। তবে ওই রাত্রে অবশ্য বলেন নাই, সকালবেলা বলেছেন। ওই রাত্রে বললে তো আবার একটা ভয় ভীতির একটা পরিবেশ বাড়িতে সৃষ্টি হতে পারে। তো যাই হোক, এরপরে বাড়ির সবাই জেনে যায়। এটাই ছিল ঘটনা। আল্লাহর রহমতে এটা নিয়ে পরবর্তীতে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি। ঘটনাটা ঘটেছিল আমার এক প্রতিবেশী চাচার সাথে। ওনার নাম সাইফুল, বয়স 40 বা তার বেশি। আমার গ্রামের নাম সরোয়া 5 থপি। তার এক গ্রাম পরেই ভুবন গাতি নামক একটা গ্রামে সপ্তাহে 2 দিন হাট বসে। বলে রাখা ভালো যে ঘটনাটি 2009 সালের। আর তখন সেই হাট বা বাজারে যাওয়ার জন্য তেমন কোনো ভালো রাস্তাও ছিল না। আশপাশের 2-4টা গ্রামের লোকজন একত্রে জমা হয়ে মোটামুটি সন্ধ্যার পরপরই হাট ভেঙে যায়। বাকি ঘটনাটা আমি তার ভাষায় বলছি, এতে বুঝতে সুবিধা হবে। শনিবারে হাটের দিন প্রায় সন্ধ্যা হওয়ার খানিক আগে আমার ছেলের কাছে বাজার করে দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দিই। আমার আবার একটা বদ অভ্যাস আছে, তাস খেলার। মাঝে মাঝে তাস বা কার্ড খেলে থাকি। সেদিন আমার 2জন বন্ধুর কথা শুনে সন্ধ্যার সময় একটা দোকানে খেলতে বসলাম। খেলা শেষ হতে প্রায় রাত 11:30টার মতো বেজে যায়। সোলারের লাইটের আলোয় দোকানটাকে আলোকিত করে রেখেছে। সোলারের লাইটের আলোটা। বাজারের সব দোকানপাট বন্ধ, শুধু মন্টু মামার দোকান ব্যতীত। মামা বলল, এবার বাড়িতে ভাগো, রাত অনেক হয়েছে, দোকান বন্ধ করব। আমরা লোক ছিলাম 4 জন। দোকান বন্ধ করে মন্টু মামা তার বাড়িতে চলে গেল। ওর বাড়িটা বাজারের পাশেই। আমি আর আমার 2 বন্ধু বাদশা ও মজনু, আমরা 2 জন মিলে রওনা হলাম। বাজার থেকে আমার বাড়ি হেঁটে আসতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। বাজারের দক্ষিণ দিকে টানা সোজা ½ কিলো রাস্তা, কাঁচা রাস্তা। তারপর আবার তিনটা মাথায় বিভক্ত হয়েছে, অর্থাৎ 3 রাস্তার একটা মোড়। এই ½ কিলো রাস্তার আশেপাশে ফাঁকাফাঁকি কয়েকটা হিন্দু বাড়ি আছে। রাস্তার ডান পাশে বড় একটা পুকুর, আর সেই পুকুর পাড়েই আছে ছোট একটা শ্মশান ঘাট। আমরা 3 জন এর পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎই আমাদের চোখটা শ্মশানের দিকে পড়ে গেল। যদিও বন্ধুর নিষেধ ছিল যেন রাস্তা ব্যতীত অন্য কোনো দিকে না তাকাই। আমি দেখলাম কি যেন একটা কোমরটা হালকা বাঁকা করে উপর হয়ে পড়ে আছে। চাঁদের আলোয় আমি স্পষ্ট লক্ষ্য করলাম। ভয়ে আমি চোখ সরিয়ে নিলাম। এর একটু পরে আমি আর চোখ দিয়ে ওদিকে তাকিয়ে দেখি একটা মরা কলা গাছ পড়ে আছে। ওদের আর কিছু বলার সাহস পেলাম না। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই 3 রাস্তার মোড়ে।
ওরা দুইজন পশ্চিম দিকে গেল। আমাকে বলল, জ্যোৎস্নার আলো আছে, তুই ভয় পাস না, কিচ্ছু হবে না, বাড়ি যা। আমি একটা বেরি ধরিয়ে সোজা দক্ষিণ দিকে আমার বাড়ির দিকে রওনা দিলাম। দুই পাশে আবাদি জমির ধান কাটা হয়েছে, সারা মাঠ ধুধু করছে, অর্থাৎ পুরো মাঠটাই ফাঁকা। এই রাস্তায় বাড়ি যেতে হলে আমাকে দুইটা কংক্রিটের ব্রিক পার হতে হবে, আর এই ব্রিজ লিখতে চেয়েছিলেন হয়তো, ব্রিজ পার হতে হবে। আর একটা ব্রিজ আমি পার হয়েছি, হাতের বিড়িটাও শেষ, আর একটা ব্রিজ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। হঠাৎ আমি ডান দিকে দেখলাম মজনু ফাঁকা ধানের ক্ষেতের বরাবর মাছ দিয়ে আমার কাছে আসছে। আমি একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কিছু বলার আগেই ও আমাকে বলল, তোকে একটু এগোয় দিতে এলাম। বাচ্চা সাহসী ছেলে, ও একাই যেতে পারবে। ও আমার থেকে বেশ খানিকটা দূরে রাস্তায় উঠল। সামনে ব্রিজ, ভাবলাম ভয়ের কোনো কারণ নেই, মজনু আছে তো। আমি মজনুকে ডাকি, মজনু আসতে, অর্থাৎ তিনি যেখানে ছিলেন মজনু ফাঁকা মাঠ থেকে তার একটু সামনে দিয়ে রাস্তায় উঠলেন, তার থেকে বেশ কিছুটা ব্যবধানে। আমি মজনুকে ডাক দিলাম তখন যে, মজনু আসতে, আমরা একসাথে যাই। দাঁড়া ভাই, ও কোনো কথাই শুনে না। আমি যত জোরে যাই ওকে আমি ধরতে পারছি না। ব্রিজের শেষ মাথায় আমি কেবল ব্রিজটা পেলাম। ব্রিজ থেকে নামার পর ওর সাথে যে ঘটনার মায়াজাল তৈরি হয়েছিল তা আমি জীবনে ভুলতে পারবো না। আমি খেয়াল করলাম ব্রিজ থেকে নামার পরে আমার পা ভেজে যাচ্ছে, পায়ে ধান গাছের শুকনো গোড়া আমার গায়ে বাড়ি লাগছে পায়ে। আমার চেতনা এলো, আমি হুট করে দাঁড়িয়ে পেছন দিকে তাকিয়ে দেখি রাস্তা বাদ দিয়ে আমি বেশ অনেকটা দূরে চলে এসেছি। আমার সাথে কার্ড খেলা সেই মজনু, সে তার পরনে যে গ্রামীণ চেকের শার্ট আর লুঙ্গি ছিল সেগুলো কিচ্ছু নেই। আর তখনও মজনু আর আমার মধ্যে ততটাই দূরত্ব। আর মজনু আমাকে বাড়িতে এগিয়ে দিতে চেয়ে আমাকে সাথে নিয়ে কোথায় যাচ্ছে? একটা পুরনো আমলের গহীন জঙ্গলের দিকে। হ্যাঁ, সামনে শ্রীনাথের ভেটা নামক একটা জঙ্গল। নিস্তব্ধ রাতে ওই বনের বড় বড় গাছ দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে এটা কি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করে আল্লাহ বাঁচাও বলে জোরে দৌড়তে শুরু করলাম, এবং দৌড়তে দৌড়তে আমি রাস্তার দিকে যাচ্ছিলাম। রাস্তায় উঠে আমি দৌড়ে আসছিলাম পাশে শিহাব আলীর বড় একটা সজিনা গাছের গোড়ায় সেই মজনু আকৃতির কালো বিভৎস চেহারার রক্তাক্ত চোখ জোড়া আমার দিকে তাকালো। আমি তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি, একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। হুঁশ ফিরলে আমি দেখি আমি সাহেব আলী মামার ঘরের বারান্দায় শুয়ে আছি। মামা বলল, কার যেন চিৎকার শুনে বাইরে দেখি তুমি রাস্তায় পড়ে আছো, পরে বাড়ির লোকদের মাধ্যমে তোমাকে এখানে নিয়ে আসছি। সব খুলে বললাম। তখনও একই চেহারা, আমি এখনো ওই চেহারা আমি ভুলতে পারিনি। মামা পানি পড়া খাইয়ে দিয়ে বললেন, কাল সকালে বাড়ি যেও। 4 মাস আমি জ্বরে ভুগেছি। ভাইয়া, এই ছিল প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া ঘটনা। আজকের ঘটনা আমার কাছে পাঠিয়েছে রাশেদ ভাই কুমিল্লা থেকে। চলুন শুরু করি আজকের ঘটনা। শহরের এক পুরনো স্কুল ছিল। 3 তলার শেষ প্রান্তে একটা ক্লাসরুম ছিল, যার রুম নম্বর ছিল 307 তথা 307 নম্বর রুম। ক্লাসরুমটা বহু বছর ধরে বন্ধ হয়েছিল, কারণ একসময় সেখানে এক ছাত্র রাতের কোচিং শেষে রহস্যজনকভাবে মারা গিয়েছিল। কেউ বলে আত্মহত্যা, আবার কেউ বলে সে একা ছিল না, বরং তাকে মার্ডার করা হয়েছিল। তো এরপর থেকেই 307 নম্বর রুমটা সিল করে দেওয়া হয় যে এখানে নতুন ছাত্রছাত্রীদের যাওয়া আসা থাকা সম্পূর্ণভাবে নিষেধ। কিন্তু নতুন ছাত্র তানভীর এসব গল্পে একদমই বিশ্বাস করত না। রাত তখন 8:30। নতুন চ্যালেঞ্জ। বন্ধুদের সাথে সে তানভীর বাজি ধরল এবং বলল, আমি আজ রাতে 307 নম্বর রুমে ঢুকব। তখন স্কুলে কেউ নেই, গার্ড নিচে ঘুমাচ্ছে। তানভীর চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল 3 তলায়। পুরো করিডোর অন্ধকার।
শুধু একটা টিউব লাইট ঝিমঝিম করছে। যখন সে 307 নাম্বার রুমের সামনে আসলো, তো 307 নাম্বার দরজার সামনে আসতেই তার বুক কেমন যেন চাপা লাগলো। দরজায় পুরনো একটা তালা ঝুলছে, কিন্তু দরজাটা একটু ফাঁকা। তানভীর দরজায় হাত দিতেই একটা কিচ শব্দ করে দরজাটা আপনা আপনি খুলে গেল। ভিতরে সম্পূর্ণ অন্ধকার, পুরনো বেঞ্চ, ধুলো জমানো, আর একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ সেই ঘরের মধ্যে। তানভীর মোবাইলের টর্চ লাইট জ্বালালো। সব কিছুই যেন স্বাভাবিক ছিল। সে হাসলো এবং তিরস্কার করে বলল, এটাই কি সেই ভয়ঙ্কর রুম? ঠিক তখনই বোর্ডে খড়খড় শব্দ হলো। তানভীর তাকিয়ে দেখলো বোর্ডে চক নিজে নিজে লেখছে ধীরে ধীরে এবং বলছে, তুমি এত দেরি করে আসছো? এরকম ঘটনা কথা শোনা মাত্রই তানভীরের গা ভয়ে ঠান্ডা হয়ে জমে গেল। সে পিছিয়ে আসতে লাগলো এবং দেখলো বোর্ডে আবারও লেখা, আমরা অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। হঠাৎ সে বুঝতে পারল ঘরে নিঃশ্বাসের শব্দ ক্রমাগতভাবে বেড়েই চলছে। একটা না, অনেকগুলো নিঃশ্বাসের শব্দ। চারপাশে সে টর্চ লাইট মারল। বেঞ্চগুলোর ওপর ধীরে ধীরে বসে আছে ছায়া মানুষ, একটার পর একটা বসে আছে। সবাই মাথা নিচু করে বসে আছে, যেন ক্লাস চলছে। এমন দৃশ্য দেখার পর তানভীরের গলা ভয়ে শুকিয়ে গেল। হঠাৎ একসাথে সবাই মাথা তুলল, কিন্তু তাদের কারো যেন মুখ নেই। মুখের জায়গায় শুধু কালো ফাঁকা জায়গা। শেষ বেঞ্চে একজন বসে আছে, তার শরীরটা আলাদা। সে ধীরে ধীরে দাঁড়ালো, স্কুল ড্রেস পরা, কিন্তু বুকের মাঝখানে কালো দাগ, যেন তার বুকের মাঝখানে কিছু একটা ঢুকে গিয়েছিল। সে তানভীরের সামনে এসে দাঁড়াতেই ধীরে বলল, তুমি আমার জায়গায় বসো। তানভীর দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা ধাম করে বন্ধ হয়ে গেল। সে খুলতে চেষ্টা করলো, কিন্তু দরজাটা কোনোভাবেই খুলল না। পিছন থেকে সে ছাত্রদের কণ্ঠ, ক্লাস শেষ না হলে এখান থেকে কেউ বের হয় না। হঠাৎ সব ছায়া একসাথে বলতে লাগলো, তুমি বসো বসো বসো। তানভীরের পায়ের নিচে মেঝে যেন নরম হয়ে গেল, যেন নিচে ফাঁকা। নিচে তাকিয়ে দেখলো মেঝের ভিতরে অনেকগুলো হাত নড়ছে। সবাই উপরে উঠতে চাইছে। একটা হাত বের হয়ে তানভীরের পা ধরে ফেলল। আরেকটা এভাবে হতে হতে তানভীরও নিচে পড়ে গেল। তানভীর চিৎকার করছে, কিন্তু তানভীরের গলার শব্দ দেওয়াল ভেদ করে কোনোভাবেই বাইরে যাচ্ছে না। সব ছায়া উঠে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে আসছে। সেই মৃত ছাত্র তার কানের কাছে এসে বলল, এখন থেকে তুমি 307 নং রুমের নতুন ছাত্র তানভীর। পরদিন সকালে স্কুল খোলার সময় গার্ড দেখল 307 নাম্বার রুমের দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখলো কেউ নেই, কিন্তু বোর্ডে লেখা, উপস্থিতি একজন নতুন। আর শেষ বেঞ্চের ধুলোয় একটা নতুন হাতের ছাপ। আজও রাতে কেউ যদি 307 নাম্বার রুমের সামনে দাঁড়ায়, ভেতর থেকে ফিস ফিস শব্দ আসে যে, তুমি কি আজকে ক্লাসে আসবে? আমরা খুব বিরক্ত হয়ে গেছি পুরাতন ছাত্রীদেরকে নিয়ে। নতুন করে আরও আমার শিক্ষার্থী প্রয়োজন। আমরা একসাথে সবাই ক্লাস করতে চাই। এমন কিছু একটা লেখা ছিল ব্ল্যাকবোর্ডের মধ্যে। তো স্কুল পাহারাদার গার্ড যখন দেখলো এমন লেখা, সে বিস্মিত হয়ে দ্রুত
দরজার মধ্যে আরেকটি তালা লাগিয়ে দিয়ে নিচে চলে আসলো। পরে যখন প্রিন্সিপালদের সাথে আলোচনা করলো, তখন প্রিন্সিপাল পরিপূর্ণভাবে সেই রুমটাকে পরিত্যক্ত বলে ঘোষণা করে দিয়েছিল। তারপর থেকে সেই স্কুলের প্রতি আর কেউ কখনো নাক বাড়িয়ে যেত না, কেননা যখন সেখানে পরিত্যক্ত ঘোষণা করা হলো, তখন থেকে সবাই জেনে গেল যে আসলেই এই স্কুলটার ব্যাপারে খুব ভয়াবহ কিছু ঘটতেছিল, যার কারণে স্কুলটা পরিত্যক্ত করে দিয়েছে। এরপর থেকে যখন লোকজন তার আশপাশ দিয়ে হাঁটতো বা যেত, তখন সকলেই কিছু একটা গুম গুম শব্দ শুনতে পেত, যার কারণে শহরের মধ্যে আরও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এই জন্য এই স্কুলটা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর থেকে দীর্ঘ সময় পার হওয়ার পরেও কখনো এই স্কুলটা আর খোলা হয়নি। এই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যারা অডিয়েন্স রয়েছেন, আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। আমরা অবশ্যই আপনাদের সমস্ত মন্তব্যগুলো পড়ি এবং সেখান থেকে গল্পগুলো কালেক্ট করি। যদি আপনাদের কারোর সঙ্গে এরকম বাস্তব জীবনে কোনো ঘটনা ঘটে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই পরবর্তী কোনো এপিসোডে আপনাদের ভিডিওগুলো, আপনাদের ঘটনাগুলো আমরা নিয়ে আসব। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি রূপম। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি মূলত আমাদের বাসা কেন্দ্রিক। আমরা নিজেদের থাকার জন্য সাভারে কিছু পরিমাণ জমি কিনি। আমার আবু 5 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলা বাড়ি কমপ্লিট করে আমরা স্থায়ীভাবে ওখানে বসবাস করা শুরু করি। ঘটনাটা মূলত আমাদের সবার সাথেই ঘটে। প্রথমে ঘটে আমার সাথে। আমরা বাড়িতে ওঠার পর কয়েক মাস ভালোই দিন কাটছিল। তবে একদিন রাতে আমি শুয়ে আছি, ঘুম আসবে আসবে এমন অবস্থা, হঠাৎ করেই একটা ক্যাচ ক্যাচ শব্দ হতে থাকে। জানালা বন্ধ হবার খোলার, জানালা বরাবর। আমার ঘুম ভেঙে গেলে আমি উঠে দেখি আমার জানালা একটা হাত আসছে। আসলে এটা হাতও না, কেমন একটা ধোঁয়াশে হাত, ধোঁয়াশাওয়ালা, ধোঁয়াটে আমার জানালার এই পাশ থেকে ও পাশে নখ দিয়ে আঁচড় মারতে মারতে যাচ্ছে। আর তার সেই নখের জন্যই জানালার থাই গ্লাস থেকে ক্যাচ ক্যাচ শব্দ আসছিল। আমি দেখার জন্য উঠি। যখন আমি জানালা দিয়ে দেখার চেষ্টা করি, তখন মনে হলো একটা লাল আভা আমার ঘরের কার্নিশের উপরে এসে বসলো। ছোট্ট একটা আলো, একদম লাল দেখে মনে হয় যে ওই জায়গাটা কাভার করে রেখেছে একটা ডিম লাইটের মতো। আর তার চারপাশে চক্কর কাটছে 2টা অবয়ব। মনে হচ্ছে তারা সেই লাল আলোটাকে পাহারা দিচ্ছে। আর কেমন যেন একটা কুটকুট শব্দ আসছে, মনে হচ্ছে কোনো ইঁদুর জাতীয় কিছু আমার ঘরে প্রবেশ করে কিছু একটা খাচ্ছে। শব্দের সাথে সাথে সেই অবয়ব দেয় চক্কর দেখে আমি খুব ভয় পেয়ে যাই। আম্মাকে ডাকি, আমার পাশে ঘুমাতে বলি। সেদিন রাতের মতো আমি ঘুমিয়ে পড়লাম। আগের রাতে যেমন ইঁদুরের কুটকুট শব্দ হচ্ছিল, সেই শব্দটা পুনরায় হচ্ছে। গত রাতে ভয় পাওয়ার পর এই বিষয়টা আম্মাকে আমি বলিনি। আমি কোনোভাবে চোখ বন্ধ করে রাখছিলাম যাতে শব্দটা আমার কানে না এসে পৌঁছায়, আমাকে যেন নতুন করে আরো কিছু দেখতে না হয়। কিন্তু চোখ বন্ধ করে বেশিক্ষণ থাকতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার এখন ওঠা দরকার। এক পর্যায়ে আমি বিছানা ছেড়ে উঠলাম। আমার বিছানার সাথেই আবার একটা থাই গ্লাস আছে, জানালার থাই গ্লাস লাগানো। জানালা না খুলে আমি থাই গ্লাস দিয়ে দেখছিলাম। জানালা দিয়ে আবার আমাদের মেইন গেটটা দেখা যায়। গেটের সামনে এখানে আমি দেখলাম একটা অদৃশ্য কিছু। আমার পক্ষে এটা অদৃশ্য কিছুটা দেখি আমি, যেটা আমার পক্ষে মেনে নেওয়া দুঃখজনক ছিল। আগের দিন রাতে কার্নিশের উপর যে 2টা অবয়ব ছিল, সেই 2টা অবয়বই। তারা দুইজনই আমাদের মেইন গেটের ওখানে। তবে একজন শুয়ে আছে আর একজন ইটের ওপর। বাড়ি করার সময় কিছু ইট আর কংক্রিট ছিল যাতে রাস্তাটা শক্ত হয়, এই জন্য আমরা ফেলে রেখেছিলাম। সেই কংক্রিটের উপর একটা অবয়ব শুয়ে আছে, আর একটা অবয়ব ওর হাতে একটা বড় ইট। আমি যখন তাদের দিকে তাকাই, সেই মুহূর্তে সেই অবয়বটা কয়েক সেকেন্ডের মধ্যে এসে যেখানে দাঁড়িয়েছিল সেখানে শুয়ে থাকা অবয়বটার মাথার উপর জাস্ট একটা বাড়ি দিল। একটানা একসাথে অনেকগুলো বাড়ি দিতেই থাকলো। মনে হলো এটা মানুষের মাথা না, একেবারে সেই শুয়ে থাকা অবয়বটার মাথা থেতলে গেল। মনে হচ্ছে চারদিকে রক্ত ছিটিয়ে আছে। রাতের বেলায় যেটা দেখলাম একদম স্পষ্ট দেখলাম, একদম চোখের সামনে। আমি তখন ওদিন রাতে বেশ ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পর আমি নিচে নেমে চিৎকার দিই। আম্মাকে ডাকি আর বলতে থেকে, আম্মা এরকম এরকম আমার ভয় করছে, তুমি গেটটা খোলো। আমরা ফ্যামিলি মেম্বার মোটামুটি 5 জন ছিলাম। আমার চিৎকার শুনে আমার আব্বা, আম্মা, আমার বড় ভাই গেট খুলে বের হয়। আমরা সকলে মিলে রুম থেকে বের হয়ে গেট খুলে লাইট দিয়ে চারপাশ দেখি। আমাদের এই দিকটা আবার অনেকটা ফাঁকা জায়গা, তাই রাতের বেলা চারদিকে ফাঁকা দেখলাম। আর সবকিছুই ঠিক আছে, একদম নর্মাল।
আমার এমন অবস্থা দেখে আম্মা আব্বা বুঝছিল যে আমি অনেক ভয় পেয়েছি। সেদিন রাতে আম্মা আমার সাথে ঘুমালো। আম্মা সেদিন ফজরের নামাজের জন্য উঠেছে, আমি তখনও ঘুমে। আর আম্মা ফজরের নামাজের একটু আগে উঠেছে। তো আমাদের বাড়ির সামনে কিছু সবজি লাগানো আছে, বাগানের মতো আর কি। সেখানে একটা কল আছে। আম্মা দরজা খুলে সেখানে অজু করার জন্য যায়। আম্মা দেখে আমাদের বাড়ির পেছনে যে তেঁতুল গাছটা আছে সেখানে 2-3 জন লোক উঠে বসে আছে। তা আমাদের বাড়ির উচ্চতা থেকে তেঁতুল গাছের উচ্চতা অনেক বেশি। আমার আম্মা দেখে 2-3টা মানুষ যখন গাছে ওঠে, গাছ ধরে ধরে ঝাঁকানি দিলে যেমন শব্দ হয়, খুব সজোরে সেখানে কেউ তেঁতুল গাছটা ঝাঁকি দিচ্ছে। আম্মা জোরে ডাক দিয়ে জিজ্ঞেস করে, কে রে? আম্মা চিন্তা করেছে আসলে কোনো চোর হয়তো বা কিছু একটা। আর চোর থাকাটা খুবই স্বাভাবিক, যেহেতু আমাদের বাড়িটা ফাঁকা জায়গা ছিল। যখন আম্মা জিজ্ঞেস করলো কে কে, তখন কোনো উত্তর নাই, শুধু কয়েকটা সেকেন্ড ঝাঁকি দিয়েই সব স্টপ হয়ে গেল। আম্মা তাড়াতাড়ি কাজ শেষ করে ওনার রুমের ভেতর চলে যায়। ঘরে এসে ওনার নামাজ কালাম পড়লো। পরে সকালবেলা আমাকে জিজ্ঞাসা করলো, আমি সবকিছু বললাম। পরে আম্মা হয়তো বুঝলো যেহেতু ফাঁকা জায়গা অনেকদিন ধরে পড়া ছিল, পরিত্যক্তই ছিল, প্লট করে বিক্রি করা হয়েছে। সেদিন দুপুরবেলা আমি আর আমার আম্মা এক কাজ করছিলাম। কাজ করার এক পর্যায়ে দুপুরবেলা আমাদের বাসায় 2টা লোক আসে। একদম ভর দুপুরে 2টা লোক আসে আমাদের বাসায়। এসে মেইন গেট ধরে 2টা লোক ঠক ঠক শব্দ করে ডাক দেয়। আমার রুম থেকে বের হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? পরে ওনারা বলে যে আমাদেরকে একটু পানি দেওয়া যাবে, আমরা অনেক দূর থেকে আসছি। আম্মা ভয় পাচ্ছিল, যেহেতু দিনের বেলা দুপুর টাইম, ভাবলো কে নাকি আসলো। ভাইও বাসায় নেই, আব্বু বাসায় নেই। এই লোকগুলো এক পর্যায়ে বলতে থাকলো যে পৃষ্ঠাগুলো বাড়ির ভেতরে না রাখলে কি হতো না, এরকম যুবতী মেয়ে, আর এমন যুবতী মেয়ে নিয়ে কেউ কেউ এরকম জায়গায় আসে, দেখেন কি করবেন আপনারা, না হলে সামনে কিন্তু বিপদ আছে। আম্মা চেঁচিয়ে উঠলো, কিসের বিপদ? কে আপনারা? কি বলছেন? কিসের পৃষ্ঠা, কিসের খাতা? আম্মার কথা না বাড়িয়ে বললো, পানি খেলে খান, নাহলে চলে যান। ওনারা কিছু না বলে হাসতে হাসতে চলে গেল। পরে আম্মা চিন্তা করলো, 2টা মানুষ আসলো, কিসের কাগজের কথা বললো, কিসের পৃষ্ঠার কথা বললো। মেয়েটা রুমে এমন আজে বাজে জিনিস দেখে। আসলে আম্মা একটা বিষয় জানতো না, আমাদের বাসা করার পর আমার রুমে কয়েকটা ছবি আর কিছু সংকেত আঁকা কাগজ পেয়েছিলাম, যেগুলো দেখে মোটামুটি মনে হচ্ছিল এগুলা তাবিজ বা কোনো কিছু করা আগেই হয়েছিল। আর আমার রুমে আমি একদিন হঠাৎ করে সেই কাগজের ছবিগুলা পাই। আমি ভয় আর কাউকে দেখাই না, আমি আমার পড়ার ড্রয়ারে রেখে দিই। আম্মা আর এটা জানতো না, আমি যে আগে ছবি আর খাতা পৃষ্ঠা এসব দেখে বিষয় দেখেছি সেটা আম্মা জানতো না। যাই হোক, সেদিন সন্ধ্যাবেলা আমাদের বাড়ির পেছনে মন্ডলদের কবর বা সমাধিস্থল আছে, যেহেতু তারা হিন্দু ধর্মাবলম্বী। ওই সমাধিটা হচ্ছে রাস্তার পাশে, পাকা রাস্তার এক পাশে ওই সমাধিটা জঙ্গলের মতো হয়ে আছে, অনেকদিন পরিষ্কার করা হয় না। তা আমার বড় ভাই সেদিন সন্ধ্যার দিকে সেই রাস্তা দিয়ে বাড়ি আসছিল। আমরা যেখানে জায়গা কিনেছি, সন্ধ্যা হলে সেই জায়গাটা একদম নীরব হয়ে ফাঁকা হয়ে যায়। ওর সাথে ফোন ছিল, তো সেই ফোনের লাইটটা ধরে বাড়ি আসছিল। যখন ওই সেই সমাধির রাস্তা ধরে আসলো, ঠিক তখনই ওর ফোনের লাইটটা জাস্ট অফ হয়ে যায়। লাইট জ্বালানো ছিল, তাছাড়া ওর ফোনে কোনো সমস্যা ছিল না যে হুট করে অফ হয়ে যাবে। নর্মাল চাইনিজ ফোন হলে হ্যাং করে, কিন্তু ওর ফোনটা এমনিতেই কখনো হ্যাং করে নাই, আর হ্যাং করার কথাও না। ভালো কোম্পানির ফোন ছিল, আইফোন ছিল। হুট করে ফোনটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরপরই ও ভীষণ ভয় পায়। আর তখনই খচখচ একটা শব্দ বাম পাশ থেকে ওর কানে আসে। সমাধিটার ওখান থেকে কেমন একটা শব্দ আসছিল, খসখস, মানে জঙ্গল পাড়ানোর সময় যেরকম শব্দ আসে এরকম। আর ওগুলো ইচ্ছা মতো চেঁচাতে শুরু করলো ওখান থেকে। আমাদের বাসাটা বেশি দূরে না। ভাই জোরে জোরে চিৎকার দিতে থাকলো। তাছাড়া ভাই আর একটা বিষয় লক্ষ্য করলো, কুকুরগুলো নর্মাল সাইজের না, একটা কুকুর আসে নর্মাল সাইজের থেকে খুব বেশি বড়। আমার ভাই তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তাড়াতে না পারে জোরে চিৎকার দিয়ে আমাদের ডাকাডাকি করছিল। যখন এমন ভাবে ভাই আমাদের ডাকছিল, ঠিক তখনই ওর গায়ে কেউ গরুর গোবর ছুঁড়ে মারে। ওইদিকে অনেকেই গরু পালে, আর আমার ভাইয়ের শরীরে অনেকগুলো গোবর ছুঁড়ে মারলো, কে জানি। গোবরগুলো ছুঁড়ে মারার সাথে সাথে কুকুরগুলো উল্টো দিকে দৌড় দিল। সেই সাথে আমার ভাইও একটা দৌড় দেয়। দৌড় দিয়ে বাসার সামনে এসে অনেক জোরে জোরে গেট ধাক্কা দিতে থাকে। তো আমার গেট খোলার পর ভেতরে আসার পর আমার দেখা যায় সারা শরীরে গোবর দেওয়া। আমার জিজ্ঞেস শরীরে গোবর করতে আসলো। তো ভাইয়া খুব অস্থির ফিল করছিল। ভাইয়া বলতে থাকে, আমার খুব ভয় লাগছে, আগে আমাকে পরিষ্কার করো, গোসল করার পর গোসল করবো। তো গোসল করার পর ভাইয়া আমাকে সবকিছু বলে। আমরা শুনে ভয় পেয়ে যাই। আম্মা বুঝলো যে আমার সাথেও ঘটনা ঘটছে, ভাইয়ার সাথেও ঘটলো। আম্মা আব্বুকে ফোন দিয়ে সব বললো, আর বললো বাসায় আসার সময় যেন হুজুরের সাথে দেখা করে আসে। আমার আব্বু আবার তখন বেশ অনেক রাত করে বাসায় আসে। আর আব্বু যখন বাসায় আসে, তখন এই দিকের মন্ডল পাড়ার আরো 2-3 জন ওনার সাথে আসে। এখানে হিন্দু পরিবার যারা আছে তারা অনেকেই রাত করে বাড়ি ফেরে। আর আসার সময় আব্বুর সাথে দেখা হয়ে যায়, আর ওনার সকলে মিলে একসাথে আসে। আমার আব্বুই মূলত সবার শেষে বাসায় আসে। আব্বু এসে বলে, তোমরা কি সব দেখছো, নাচ দেখছো? যাই হোক, আমি হুজুরের সাথে সব বলছি,
হুজুর বলল যে কালকে ওদের নিয়ে যেতে, আমি তো সকালে কাজে চলে যাব, ওদেরকে নিয়ে গেলে হুজুর ওদেরকে ঝাড়ফুঁক করে দেবে। বাড়ির সবাই যেহেতু ঘটনা ঘটছে, তাই সন্ধ্যার সময় একটু নার্ভাসই ছিলাম। আমার বড় ভাই আমার পাশের রুমে থাকে। সেদিন রাতে ভাইয়া তার রুমে শুয়েছিল। আমাদের নিচে আবার 4টা রুম। একটা রুম হচ্ছে গেস্টদের জন্য রাখা, 2টা রুম সবসময় ব্যবহার করার জন্য, আর একটা হচ্ছে কিচেনের জন্য। আর বাকি যে রুমটা আছে সেটা আব্বুর কাছে কিছু কাজের জিনিসপত্র রাখা। তো ড্রয়িং রুমের মাঝখানে যে স্পেসটা ফাঁকা, ওখানে ডাইনিং টেবিলটা রাখা। অনেক রাতে আম্মা কাঁচা মাংসের গন্ধ পাচ্ছিল ওদিন। কাঁচা মাংস ফ্রিজ থেকে বের করলে যেমন ঠান্ডা একটা গন্ধ আসে, ঠিক এরকম একটা ঠান্ডা গন্ধ বেরোচ্ছিল। তা আম্মু আব্বুর রুমের যে সাথে ডাইনিং রুমটা আছে, তা আম্মু প্রথমে ওঠে। রুমে দরজা লাগানো ছিল না, পর্দা দেওয়া ছিল। আম্মু দেখে ফ্রিজের ডিপটা খোলা। আম্মু ভাবলো কি ব্যাপার, ফ্রিজের ডিপ খোলা কেন? আম্মু ভাবছে আমরা আবার কিছু কিনলাম কিনা বা নিলাম কিনা। আমার আবার একটা পছন্দের জিনিস হচ্ছে, আমি খুব আইসক্রিম পছন্দ করি। বাসায় সবসময় আব্বু আইসক্রিম রাখার চেষ্টা করে। তা আম্মু ভাবলো আমি আইসক্রিম খেলাম কিনা, যার জন্য হয়তো আমি ভুলে ফ্রিজের দরজা খুলে রেখেছি। আম্মু গিয়ে দেখার চেষ্টা করে এরকম কাঁচা মাংসের গন্ধ ফ্রিজ থেকে আসছে কেন। আম্মু ভাবলো হয়তো ফ্রিজটা ভালোভাবে লাগানো হয় নাই, যার জন্য এমন গন্ধটা আসছে। আম্মা ফ্রিজের কাছে গেল দরজাটা লাগিয়ে দেওয়ার জন্য। উনি গিয়ে দেখে ফ্রিজের সাইডে যে ফাঁকা জায়গাটা, ওখানে কিছু একটা বসা, আর সেটার মাথার উপর আরেকজন বসা। একজনের কাঁধের উপর একজন উঠে বসলে যেরকম, ওখানে প্রথমজন ওনার উপরে কাঁধে আরেকজন বসা, আর হাতে একটা পলিথিন। হয়তো আমাদের ফ্রিজের ভেতর থেকে কোনো মাছ বা মাংস নিয়েছে, আম্মা সঠিক দেখেনি। একজন বসে আছে আর একজন সেই পলিথিনে হাত ঢুকিয়ে খাচ্ছে। একজন খাচ্ছে, একজন কি যেন দিচ্ছে। এরকম অদ্ভুত ব্যাপার দেখে আম্মা চোর চোর বলে চিৎকার দেওয়া শুরু করে। আম্মুর চিৎকার দেখে 2টা অভাব জাস্ট মুহূর্তের মধ্যে যেগুলো হাত দিয়েছিল সেগুলো ফেলে জানালা ভেদ করে বের হয়ে গেল। মনে হলো জাস্ট কোনো বাতাস দৌড় দিয়ে আম্মুকে পাস করে চলে গেল। আম্মুর চিল্লানো শুনে আব্বু আসলো, এসে লাইট জ্বালালো। জ্বালানোর পর আমরা আসলাম। আমরা আসার পর দেখতে পাই আমাদের মাছের একটা প্যাকেট ছিল, যেটা আব্বু কয়েকদিন আগে 3 দিন হবে, শীতকাল ছিল, আমাদের এখানে মেলা হচ্ছিল। ওই মেলা থেকে আব্বু কিছু বোয়াল মাছ নিয়ে আসছিল। ওই মাছগুলো আম্মা পিস পিস করে রেখেছিল, ওগুলাই ওরা জাস্ট অর্ধেক খেয়েছে। এটা আব্বুকে দেখানোর পর আব্বু বেশ ভয় পায়। ওই দিন আমরা কেউ আলাদা ঘুমাই না, ভাইয়াও অনেক ভয় পাচ্ছিল। তাই ভাইয়া আব্বুর সাথে ঘুমায় আর আমি আম্মুর সাথে ঘুমাই। ওই ঘটনা ঘটার পর আমরা সবাই যার যার মতো করে ঘুমিয়ে যাই। সেদিন ফজর নামাজের আগে আমাদের বাড়ির গেটে এত জোরে জোরে সাউন্ড করা হচ্ছিল, যেন কেউ গেট রাগ নিয়ে ধাক্কা দিলে যেমন শব্দ হয়, ওইরকম ভাবে শব্দ হচ্ছে। আব্বু আর ভাইয়া যেহেতু নিচতলায় শুয়েছিল, তারা দুজনই বের হয়। বের হয়ে আমাদের যে গেটের লকটা ছিল সেই লকটা দিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করে আসলে কে ওখানে। আর তাছাড়া ভেতর থেকে কয়েকবার বলা হয়েছে কেউ কোনো সারা শব্দ করেনি। তাই আব্বু যখন গেট দিয়ে তাকায় দেখার জন্য, তখন আব্বু দেখে সেই গেটের লক দিয়ে কেউ একজন আব্বুর দিকে তাকিয়ে আছে। আব্বু আর ভাইয়া দেখলো তেঁতুল গাছটা যেখানে বসে আছে সেখানে দুজন বসে বসে হাঁটছে। তো আমরা যেরকম শেপ দেখেছি ঠিক ওরকম দুজন বসে বসে খুব শব্দ করে হাসাহাসি করছে। যে শব্দ শুনে আমার আব্বুর অলরেডি বুকে ব্যথা শুরু হয়ে যায়। আমার আব্বু এখানে স্ট্রোক করে বসে। স্ট্রোক করার পরে ভাইয়া যখন জোরে চিৎকার দেয়, তখন আমরা নিচে নেমে আসি। আমরা নিচে আসার পর ফজরের আজান হয়ে যায়। এর মধ্যে আমার আব্বু বুকের ব্যথায় অনেক কাঁদতে থাকে, মানে হার্ট অ্যাটাক করে। আমরা স্থানীয় এক মেডিকেলে নিয়ে যাই। নেওয়ার পর ওখানে ডক্টর বলে আমার আব্বু একটা ছোট্ট মাইনর অ্যাটাক করেছে হার্টের। তারপর ভালোই ইনজুরি হয়, ডক্টর ট্রিটমেন্ট করে। 2 দিন পর আমার আব্বু হাসপাতাল থেকে বাসায় আসে। হাসপাতাল থেকে বাসায় আসার পর আমার হুজুরকে সবকিছু জানাই। পরে হুজুর বাসায় নিয়ে আসি। আনার পর হুজুর বললে একটা মিলাদ দেন, যেহেতু নতুন বাড়ি করেছেন। পরে আমরা ভাবলাম যে আসলে ঠিকই তো, নতুন বাড়ি করেছে, তো আমাদের এখানে তো কোনো মিলাদ দেওয়া হয়নি, দোয়া পড়া হয়নি। বাড়ি করার শুরুতে দিয়েছিলাম, ওঠার পরে তো আর দেওয়া হয়নি। পরে পুরো বাসাটা পরিষ্কার করে আমরা মিলাদ দিলাম। পরের দিন আমার আব্বু মোটামুটি সুস্থ। সেদিন হুজুর যাওয়ার সময় বললো যে আমি এখন যাচ্ছি, যাওয়ার সময় গেটে কিছু একটা দিয়ে যাব। উনি আসলে গেটের বাইরে কোনো একটা কাগজ ঝুলিয়ে দিয়ে গেছিল, কিছু একটা লিখে। সেটা দিয়ে যাওয়ার পর সেদিন রাতে আমরা খাওয়া দাওয়ার পর তেমন রাতও না, 12টা কি 12:30 বাজে হয়তো। এই এলাকায় আসার পর আমরা তেমন রাত জাগতাম না, তা আমাদের একটু তাড়াতাড়ি ঘুমানো হয়। আর চারপাশটা যেহেতু নিস্তব্ধ, তাই রাত তেমন জাগা হয় না। আমরা 12টা কি 12:30 বাজে, আমরা সকলে সজাগ, সবাই কথা বলছিলাম। এর মধ্যে বাইরে প্রচন্ড ঝড় বাতাস শুরু হয়। আমরা সবাই সবার মুখের দিকে তাকালাম। এত রাতের ঝড় তুফান কোত্থেকে আসবে, তাও এই শীতের মধ্যে? আর ঠান্ডার মধ্যে তো ঝড় তুফান আসার প্রশ্নই আসে না। মনে হচ্ছে বালুর বা মাটির ঝড় হচ্ছে। আমার রুমের যে ব্যালকনি ছিল, সেই ব্যালকনি দিয়ে ভাইয়া চারপাশে তাকায়। এত ঘটনা ঘটার পর ভাইয়া আর একা সাহসে কুলারে নিচে যাওয়ার জন্য ব্যালকনি দিয়ে দেখার চেষ্টা করলাম। দেখলাম গাছগুলোতে মনে হচ্ছে কতগুলো বাদুর ঝুলে আছে। তবে বাদুরের সাইজগুলো দেখে মনে হচ্ছে বানরের মতো। প্রত্যেকটা বাঁশ ঝাড়ের ভিতরে এমন ভাবে বাদুর ঝুলে আছে, আর ওগুলো এত জোরে নাড়াচাড়া করছে মনে হচ্ছে একটার একটার সাথে বাড়ি খাচ্ছে। আর আমরা 4 জনই দেখলাম। এটা দেখার পর তো আমাদের ভয় অবস্থা খারাপ।
এটা দেখার পর সবাই আতঙ্কে। আশেপাশে 2-1 জনকে কল করা হলে তারা রেসপন্স করলো না, আর এত রাতে কেউ আসতেও চাচ্ছিল না। আমাদের আশেপাশে তেমন প্রতিবেশীও নেই। আমাদের বাসার পাশে একটাই প্রতিবেশী, একটু অন্যরকম বলতে গেলে হিংসুটে টাইপের। আমরা তখন সেই অবস্থায় কি করব, কি করা উচিত কোনো কিছু বুঝতে না পেরে জোরে জোরে সাউন্ড বক্সে সূরা ছেড়ে দিই, আর দোয়া যা পারি আমরা পড়তে শুরু করি। আধা ঘন্টা 40 মিনিট যাওয়ার পর সবকিছু থেমে যায়। সেদিনের মতো আমরা ঘুমাই। সেদিন আমি স্বপ্নে দেখি একজন আমাদের বাড়ির পেছনের গাছটা দিয়ে আমাদের যে দোতলার ব্যালকনি আছে সেখানে জাস্ট বেবে নামছে। যেই নেমে ব্যালকনির ফ্লোরটা সে পা রাখে, অমনি ফ্লোরে পা দেওয়ার সাথে সাথে কেমন যেন ঘরটা হয়ে গেল। মনে হলো সেই অবয়বটার পা গরম কিছুর সাথে ছ্যাঁকা খেলে যেমন ধোঁয়ার মতো উঠে, ঠিক আমাদের ব্যালকনির ফ্লোর থেকে তখন গরম ধোঁয়া উঠছে। আর আমাকে স্বপ্নে বলছে যে এটার ফল তুই পাবি, এটার ফল তুই পাবি। এভাবে কথাটা 3 বার বললো আমাকে। পরে দেখলাম সেই অবয়বটা যেভাবে একটা গাছের ডাল ধরে নিচে নেমে এসছে, ঠিক সেইভাবে উপর উঠে গেছে। আমি অনেক ভয় পাই। আমি আম্মাকে ডাকি আর বলি, আম্মা আমি এমন এমন দেখলাম। আম্মা উঠে ভাইয়াকে আব্বুকে ডাক দেয়। সকালে সবাই আসলো এবং আমি একা ব্যালকনিতে যাওয়ারই সাহস পাচ্ছিলাম না। আমরা সকলে ব্যালকনিতে পরপরই দেখলাম ওখানে 2টা পায়ের ছাপ, কিন্তু পায়ের ছাপগুলা উল্টা। একটা মানুষ যেমন গোড়ালিটা একদিকে, পায়ের পাতাটা আরেক দিকে, ঠিক সেরকম। অদ্ভুত বিষয় হচ্ছে সে অবয়বটা 4টা করে আঙুল ছিল। সবগুলো এতটাই বড় ছিল যে কোনো কুকুর বা বিড়ালের ছাপ ভাববো এমন কোনো উপায় নেই। ওইটা কিসের ছাপ ছিল তা আমরা আজও বুঝতে পারিনি। আমার ভাইয়া ছবিও তুলেছিল, কিন্তু আনফরচুনেটলি আমার ভাইয়ের ফোনটা নষ্ট হয়ে যায়। সেই পায়ের ছাপগুলো দেখে মনে হচ্ছিল পাটা খুব গরম ছিল। পা দেওয়ার পরপরই তার পায়ের যে পোর্শনের চামড়াটা ছিল সেইখানে চামড়াটা লেগেও আছে। এত তাপ ছিল আর তার পাটা পুড়ে সেখানে চামড়াটা লেগে গেছে। কোনো কিছু ছ্যাঁকা খেলে বা পুড়ে গেলে আমাদের চামড়াটা যেমন ঝলসে গিয়ে লেগে থাকে, ঠিক ওরকমই দেখা যাচ্ছিল। আর সবচেয়ে আশ্চর্য লাগে এই বিষয়টাতে, সেটা ছিল যে আমার পায়ের ছাপের সাথে কিছু মাটিও ছিল সেখানে। মাটির ব্যাপারটা আসলে বুঝতে পারিনি। যাই হোক, ওই দিন রাতে এরকমটাই হলো। সকালে আমরা আবার হুজুরের কাছে যাই। ওর হুজুর বলে যে বাসাটা যেহেতু নতুন করেছেন আর এটা যেহেতু আগে পরিত্যক্ত ছিল, টুকটাক সমস্যা থাকতে পারে। আপনারা এক কাজ করেন, বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, দোয়া দুরুদ ইবাদত বেশি বেশি করেন, টুকটাক এসব বিষয়ে পাত্তা দিয়েন না। এরপরে যদি প্রবলেম হয় তাহলে কিছু পানি পড়া নেন আর পানিটা ঘরে সকাল সন্ধ্যা ছিটিয়ে দিন। ওইটা সম্ভবত পড়া পানি বা স্বর্ণ রূপা দিয়ে ভিজানো পানি ছিল। সেদিন হুজুর থেকে বাসায় আসার পরে আমরা প্রতিদিন নিয়ম করে সেটা ছিটানো শুরু করলাম। এরপর থেকে লাস্ট 2 মাস যে ঘটনা ঘটছে, আমি আর ওই জিনিসটা স্বপ্ন দেখি না। তবে মাঝে মাঝে আম্মা ওই জিনিসটা স্বপ্নে দেখে যে কেউ একজন বসেছিল, কেউ একজন এসে বলছে যে কয়দিন বাধা দিয়ে রাখবি, কেন তো আমাদের রাজত্ব, এখান থেকে চলে যা, কেন আসছিস এখানে মরার জন্য। তো এরকম হুমকি দামকি স্বপ্নে দিচ্ছিল। আম্মা এসব দেখতে দেখতে মোটামুটি অভ্যস্ত হয়ে গেল। মূলত এখানে যে সমস্যাটা হয়, ধরেন আমি গোসল করতে গেছি, আমি কাপড় নিয়ে ঢুকছি। আমার মনে আছে আমি আমার কাপড় বেসিনের উপর রেখে গেছি, কিন্তু হঠাৎ করে দেখি আমার কাপড় নাই। সব জায়গায় খুঁজি কিন্তু কোথাও পাই না। পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি কাপড় ফ্লোরে পড়ে আছে, নয়তো ব্যালকনি থেকে নিচে পড়ে আছে। আবার এমন হয় গোসল করার জন্য আমি মাত্র সাবানটা খুলে আনলাম, সেই সাবানটা আর নাই। তবে মেইনলি যাই ঘটুক না কেন বিষয় একই কমন থাকে, সেটা হচ্ছে মাটি। সেটা কোনো অবস্থায় থাকবেই, যে কোনো অবস্থায় যেভাবেই হোক থাকবে। একদিন রাতে ভাইয়া খেতে বসছে, রাতের বেলা মুভি দেখছে আর নিজের রুমে বসে খাচ্ছে। সেদিন সম্ভবত ওই দিন বাসায় মুরগি রান্না করা হয়েছিল। ভাইয়ার মুরগির গোশত খাওয়া শেষ, হাড্ডি চাবাচ্ছে। ঠিক ওই সময় মনে হলো যে হাড্ডির ভেতর থেকে মাটি মাটি কিছু একটা বের হয়ে আসছে আর মাটি মাটি ফ্লেভার পাচ্ছে। ভাইয়া মুখ থেকে হাড়টা বের করে দেখে মূলত হাড্ডির ভেতর যে লাল মজ্জাটা থাকে ওইটার বদলে সেখানে মাটি, জাস্ট মাটি আর কিচ্ছু না। ওইটা দেখে ভাইয়া বমি করে দেয়। পরে ক্লিন টিন করে। আমার আম্মু আব্বু ওই দিন বাসায় ছিল না, ওইটা আরেকদিনের ঘটনা। ওনার ওই দিন মার্কেটে নেট কিনতে গিয়েছিল। আমাদের বাসার সামনে যে বাগানটা ছিল সেই বাগানের ভেতর নেট দিয়ে ঘেরা দেওয়ার জন্য। তা ওই দিন আমি আর ভাইয়া বাসায় ছিলাম। আমি দোতলা থেকে নিচে গিয়ে কাজ করছি, সম্ভবত কিছুটা রান্না করছিলাম। মনে হলো কেউ একজন চুলার যে গেটটা, সেই গেটের বাইরে থেকে একবার আসছে একবার যাচ্ছে। মনে হচ্ছে তার শরীর থেকে জোর জোর করে মাটি পড়ছে। আমি বিষয়টা কয়েকবার পাত্তা না দেওয়ার চেষ্টা করলাম। আর তাছাড়া একটা জিনিস দেখবেন, আমরা যে বিষয়টাকে বেশি ইগনোর করতে চাই সেদিকেই আমাদের চোখটা বেশি চায়, আমাদের আগ্রহ বাড়তে থাকে। আমরা নিজে ধরে রাখতে পারি না। পরে আমি নিজেকে ধরে রাখতে না পেরে বের হই। আমি দেখি একদম বাচ্চারা খেলাধুলা করলে মাটি শরীরে লাগিয়ে আসলে শরীর থেকে মাটি যেভাবে ফ্লোরে দৌড়ালে যেরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক একইভাবে মাটি চারিপাশে সামনে ঘরের গেটের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ভাইয়া এই বিষয়টাকে ফানি হিসেবে নিয়ে বলল যে আমরা কয়দিন পরে মাটি বাবা হয়ে যাব, দেখবি কিছুদিন পর থেকে আমাদের কাছে মানুষ মাটি পরা নিতে আসবে, চারিদিকে আমাদের জয় জয়কার।
ওই দিন ভাইয়া অনেক দুষ্টামি করে। ঠিক সেদিন রাতে যে ভয়ানক ঘটনা ঘটে ভাইয়ার সাথে, তাহলে ভাইয়া নিজের ঘরে ঘুমাচ্ছিল। ঘুমানোর এক পর্যায়ে ভাইয়ার চোখে ভাইয়া মনে হলো কেউ ওনার বুকের উপর বসছে, মুখ চেপে ধরেছে। ভাইয়া ছটফট করতে থাকে, চোখ মেলে দেখে একজন অবয়ব দাঁড়ানো আর আরেকজন বুকের উপর বসে আছে, আর ওর মুখের ভিতর কিছু একটা দিয়ে চেপে ধরেছে, যেটা খুব শক্ত না আবার খুব নরমও না, খুব ধস্তাধস্তি করে ওর সাথে। এক পর্যায়ে আমি কি মনে করে ওর ঘরে নক করি। নক করার সাথে সাথে ভাইয়া দেখে সেই দুজন অবয়ব জাস্ট উঠে জানালা দিয়ে লাফ দিয়ে চলে গেল। ভাইয়া বিছানা হুড়মুড়িয়ে ওঠে, ওর নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা ছিল। কোন রকম দরজা খুলে যায়, তখন আমি দেখি ওর মুখ ভর্তি শুধু মাটি আর কিচ্ছু না, শুকনা মাটি, কোনো ভেজা মাটি না। এইগুলো এখন প্রতিনিয়ত আমাদের বাসায় হচ্ছিল। তবে কখনো কখনো দেখা যায় আমাদের রান্না করার চামচ পাওয়া যাচ্ছে না, কোনো প্লেট চিট করে রেখে আসছি, ওইটা একটু পর গিয়ে দেখি উবুত করে রাখা। আবার কখনো মনে হয় বালুর ঝড় হচ্ছে, মনে হয় আমাদের ঘরের উপর থেকে জুরজুর করে মাটি পড়ছে সিলিং থেকে। আবার দেখা যায় একটা অবয়ব ধরনের কিছু একটা হেঁটে যাচ্ছে, তার শরীর থেকে মাটি বালির মতো জুরজুর করে পড়ছে। অনেক সময় আমরা সিনেমাতে যেমনটা দেখি মানুষ হুট করে দাঁড়ানো অবস্থা থেকে বালুর মতো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি আমার চোখের সামনে বালি হয়ে ঝরে যাচ্ছে। তবে সবকিছুর মধ্যে এই মাটির সমস্যাটাই বেশি। এখন হুজুর আমাদের পানি পড়া দিচ্ছে, ওটা কোনো কাজ হচ্ছে না। আমাদের বাসার এখানে একটা মাজার আছে, ওখানে একটা লোক আছে, উনি বলেছে কয়েকদিন পর আসবে, উনি আসলে দেখা যাক কি হয়। যেহেতু এটা আমাদের বাসার চলমান একটি ঘটনা, তাই না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমি চলে যাচ্ছি বকুলের শেয়ার করা ঘটনায়। বকুল তখন এসএসসি পরীক্ষা দিয়েছে এবং বকুলের বেশ সুন্দর একটা সময় কাটছে, ফ্রি টাইম। সে তার চাচাতো ভাই সবার সাথে মানে সময় কাটাচ্ছিল আড্ডা দিয়ে, এবং বেশ ভালোই কাটছিল। বিকেলবেলা গিয়ে সে ওখানে ফুটবল খেলে, তাদের ওখানে মাঠ আছে, মাঠে ফুটবল খেলে। সন্ধ্যার সময় সে তার বন্ধুদের সাথে গল্পগুজব করে, আবার চলে আসে। তার চাচার একটা দোকান ছিল, দোকানটা খুব সুন্দর একটা জায়গায়, মানে 3 রাস্তার মোড়ে, মানে রাস্তার ডানে এদিক দিয়ে চলে গেছে সোজা, আর ডান দিক দিয়ে চলে গেছে, মানে এটা 3 রাস্তার মোড়। এবং সেখানে একটা গাছ আছে বড়, সে গাছের নিচে হচ্ছে বকুলের কাকার দোকান। এবং সেখান থেকে খুব কাছাকাছি কিন্তু বেশ নদী, ওখানে নদী আছে, এবং আরো সামনে চলে গেলে কবরস্থান আছে। তো এই বকুলের চাচার দোকানে অনেক মানুষ গ্রামের থামতো, ওখানে চা খেত এবং অনেক কিছু সেখানে পাওয়া যেত আর কি, এবং গ্রামের অনেক মানুষ ওখানে আসতো আর কি। তো বকুল এই ঘুরে ফিরে শেষ পর্যন্ত বাসায় ফেরার আগে কাকার দোকানে যেত, গিয়ে সে একটা আড্ডা দিত চাচার সাথে। অনেক সময় চাচাতো ভাই থাকতো, তাদের সাথে আড্ডা দিত, দিয়ে তারপরে বাসা আসতো। তো খুব ভালোই তার সময় কাটতেছে বকুলের। তো ওই সময় একদিনের কথা, সেই দিন বৃষ্টি হচ্ছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বকুল সারাদিন বাসায় থাকতে থাকতে বেশ বোর্ড হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই। তো বিকেলের দিকে সে বেরোলো, তখন বৃষ্টিটা, ওই ঝিরঝিরি বৃষ্টিটাই একটু কমে আসছে, শুধু আকাশ মেঘলা, আবহাওয়াটা থম মেরে আছে। তো সে হাঁটতে হাঁটতে চলে গেল যে বন্ধুরা যেখানে খেলা করতো সেখানে। তো হেঁটে গিয়ে দেখতেছে যে হ্যাঁ, ওই যে ভিজা একটা মাঠ, ওটার মধ্যেই বন্ধুরা ফুটবল খেলতেছে। তো বকুল চিন্তা করলো, নেমে যাই, খেলি ওদের সাথে, কি আছে জীবনে, কাদাটাতে একটু লাগলে লাগুক, কি অবস্থা। তো বকুল নেমে গেল ওইখানে, নেমে গিয়ে বন্ধুদের সাথে ফুটবল খেললো। তো ওদের মধ্যে ফ্রেন্ড একজন মানে কিক করছিল, তার বন্ধুরা বল কিক করছিল। তো সেইটা তারা যেখানে গোল পোস্ট বানাইছে ওইটা পার হয়ে পাশের অংশে ঢুকে গেছে, মানে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একটা পাশের অংশ। এখন ওইখানে কিন্তু একটা কবরস্থান আছে পুরনো, তো বকুল নিজে গেল বলটা আনতে, দৌড় দিয়ে ওদিকে। তো ঢুকে সে বলটা যখন পেলো, দেখলো যে বলটা বেশ খানিকটা ভিতরে ঢুকে গেছে, খুব জোরে শুট মারছিল তার ফ্রেন্ড। তো যে এখন ঢুকছে, তো বলটা নিতে যে সে দেখতেছে যে কবর কয়েকটা এরকম রাখা, এবং কবরগুলো দেখে তার কাছে জানি কেমন জানি ওই দিন গাটা কেমন যেন ঝিমঝিম করে উঠছে, সামথিং, মানে সেটা এক্সপ্লেইন করতে পারে না, ঝিমঝিম করছে, তার মাথার মধ্যে কেমন ঝিনঝিন লাগতেছিল। আর তার কাছে কেন জানি মনে হচ্ছিল তার দিকে কেউ তাকায় আছে ওই জায়গা দিয়ে, মানে পাশ দিয়ে বাঁশঝাড় হয়েছে, তো মনে হচ্ছে বাঁশঝাড় থেকে কেউ তাকায় আছে। আর কেমন জানি একটা মানে থুম ধরা ওয়েদার, মানে বৃষ্টি হয়ে গেছে, কেমন একটা অবস্থা। বকুল যে বলটা নিয়ে বাইরে আসে, আসার পরে তারা কিছুক্ষণ খেলে, কিন্তু বকুলের কাছে খুব একটা ভালো লাগতেছিল না। এর মধ্যে মাগরিবের আজান পড়ে যায়, সন্ধ্যা হয়েছে, তো বাসায় চলে আসবে বকুল। হেঁটে হেঁটে 2টা বন্ধুর সাথে গল্প করতে করতে রাস্তায় উঠে, রাস্তা কিন্তু অন্ধকার, যেহেতু গ্রামের রাস্তা, ওখানে ল্যাম্পপোস্ট নাই। তো বন্ধুর সাথে গল্প করে সে রওনা দেয়। তো চাচার দোকানে থামবে কিনা চিন্তা করতেছিল।
তো এই গা ভিজে গেছে, একটু অস্বস্তি লাগতেছে। তো হাঁটতে হাঁটতে সে চাচার দোকানে চলে আসে, এসে দেখে তার চাচা বসে আছে। তো আসলে বলে, তুই আইসিস কোথেকে আইসিস? যে এরকম, তো ভিজা কেন? এই ফুটবল খেলছি, এই সেই। তুই দাঁড়া, আমার কাজ আছে ঘরে, তুই একটু থাক, দোকানে খারাপ, আমি আইতেছি, এই 10-15 মিনিটের মধ্যে আমি আইতেছি, থাক, তুই দেখ এখানে কেউ আসলে কিছু দিস। তো বকুলকে তিনি বসায় দেন দোকানের মধ্যে। বকুল ভিজা, কোনো মতে গামছা দিয়ে গা, ওখানে একটা গামছা ছিল, গামছা দিয়ে গা মুছে দোকানের মধ্যে ওইখানে সে বসে ক্যাশের ভিতরে। অস্বস্তি লাগতেছে, দোকানে কেউ নাই, একাই সে। তো সে নিজেই ওখানে চা হচ্ছিল, চা ঢেলে নিজে বানায়, নিজে খাইলো। তো চাচা মাঝে মাঝে তাকে এরকম রাখতো আর কি, মানে কোনো দরকার পড়লে, নিজেদের পারিবারিক দোকানই তো, বলতো যে দেখতে। তো বকুল ওই চা খাচ্ছে আর বসে আছে একলা একলা, কোনো কিছু করার নাই। তো দেখতেছে বাইরে, তো বৃষ্টি আবার চিটচিট পড়া শুরু করছে বাইরে, আবার ঝিরঝির বৃষ্টি পড়া শুরু করছে। তো চিন্তা করলো যাবে কেমনে বাসায়। বাসায় যেতে গেলে চাচার দোকানের ওই যে ছাতি আছে, ছাতি নিয়ে যাবে চিন্তা করতেছে। এই চিন্তা করতে করতেই ধূপ করে ইলেকট্রিসিটি চলে গেল, চারিদিক অন্ধকার। এমনি তো অন্ধকার, আরো অন্ধকার হয়ে গেল, মানে একেবারে মানে তার দোকানটাই অন্ধকার হয়ে গেছে, আর সামনে তো মানে বিশাল অবস্থা। তো সে চার্জ লাইট ছিল, চার্জ লাইটটা জ্বালায় বসে আছে। তো খানিকক্ষণ পর বকুল দেখতেছে যে কেউ যাওয়া আসা করতেছে না ওদিক দিয়ে, মানে পুরা রাস্তা কিন্তু খালি। অনেক সময় ওই দিক দিয়ে দেখা যাচ্ছে ওই যে যায়, ব্যাটারি চালিত গাড়ি যায়, কিছু যাচ্ছে না। তো বসে আছে, হঠাৎ দেখতেছে ওখান থেকে মনে হচ্ছে যে একটা মানে ইসের মতো আসতেছে, কয়েকজন মানুষ একসাথে, মানে অনেকটা মিছিল করে আসছে সেরকম কয়েকজন মানুষ। তো বকুল এখান থেকে খেয়াল করে দেখার চেষ্টা করতেছে যে কারা আসতেছে। তো তার দোকানের সামনে যে যখন যাচ্ছে, সে দেখতেছে একটা খাটিয়া। তো মানে যেমন মানুষ যেমনই নিয়ে যায়, মৃত মানুষের বডি নিয়ে যায়, সেরকম একটা খাটিয়াতে করে নিয়ে যাচ্ছে, এবং একটা কড়া ঘ্রাণ আসছে কেমন জানি আতরের মতো। তো বকুল চিন্তা করলো যে গ্রামের কে মারা গেল, কে যাইতেছে, এরকম চিন্তা করতে করতে সে দেখার চেষ্টা করতেছে মানুষগুলারে কে কে যাচ্ছে। তো এই সময় তার যে চার্জ লাইটটা ছিল সেটা কেমন জানি মনে হলো যে একটু ডিম হয়ে যায়, মানে পেট পেট করে নিভে গেল, চার্জ লাইটটা অন্ধকার হয়ে গেল দোকানের ভিতরে। শুধু তার যে ওখানে কেটলির পাশে যে রাখা আছে ওখান থেকে ধোঁয়া উঠতেছে, এতটুকু বোঝা যাচ্ছে। আর না মানে কোনো কিছু বোঝার উপায় নেই। তার যে কেরোসিনের যে স্টোভটা, ওইটা মনে হালকা ভাবে জ্বলতেছিল এইটাকে গরম রাখার জন্য, কেটলিটাকে গরম রাখার জন্য, এতটুকু বোঝা যাচ্ছে। আর অন্ধকার। সে ওই যে মিছিলটার দিকে দেখার চেষ্টা করলো যে খাটিয়ে নিয়ে যারা যাচ্ছে, কাউকে সে চিনতে পারছে, কিন্তু বেশ একটু লম্বা লম্বা মন হইতেছে মানুষগুলারে। এবং হেঁটে তারা ঢুকলো কি তার ডান দিক দিয়ে, ওই যে সে যে খেলার মাঠ থেকে আসছে ওইদিকে গেল। তো মনে হইতেছে যে ওই খেলার মাঠের কাছে যে কবরস্থানটা ওইখানেই যাচ্ছে। তো বকুলের কেমন যেন একটু অস্বস্তি লাগা শুরু করলো, মানে মানুষগুলো দেখে, লম্বা লম্বা মানুষ, মানে সাধারণ মানুষের মতো লাগতেছে না দেখে, তো বেশি উঁচা। তো চিন্তা করলো এই পাগড়ি টাগড়ি পড়ছে দেখে মনে হইতেছে বকুলের কাছে মনে হলো। তো মানুষগুলো পার হয়ে গেল, হ্যাঁ, ওই খাটিয়ে নিয়ে সামনে চলে গেল। তো বকুল দেখতেছে আর কেউ নাই। একটু পরে সে দেখলো কোত্থেকে যেন ভোজবাজির মতো একটা লোক এসে তার দোকানের সামনে দাঁড়াইলো। এখন লোকটাকে যে দেখতেছে সাদা রঙের একটা কাপড় পরা, সাদা রঙের কাপড় প্যাচ দিয়ে কেমনে করে জানি পড়ছে, আর কোনো কাপড় মনে হয় শরীরের মধ্যে নাই, সাদা রঙের কাপড়টাকে প্যাচ দিয়ে পড়ছে। এবং লোকটার মাথায় লম্বা লম্বা চুলটা মানে বোঝা যাচ্ছে না এটা কি পুরুষ না নারী, কেমন জানি মানে মানে ঠিক ডিফাইন করার মতো না। আর বকুলকে বললো যে দে, কাইতন দে, চুন দে, সুই দে। এখন বকুল থতমত খেয়ে গেছে, তার কণ্ঠটাও কেমন জানি। তো বকুল মানে বোঝার চেষ্টা করতেছে কোথায় কি আছে। তো সে জানে যে তার কাকা কাইতন বিক্রি করে, কাইতন মানে কালো সুতা, এটাও যে তাদের ক্যাশ বাক্সের নিচে থাকতো। তো সে কিছু না বুঝেই সে আস্তে করে তার ওই ক্যাশ বাক্সের নিচে ওখানে হাত দিয়েছে, দেখলো যে এরকম হ্যাঁ একটা কাগজের মোটা ইসের সাথে কাইতন পেঁচানো, এরকম মোটা রোল। তো সে জিজ্ঞেস করতেছে কত দূর লাগবো, ওই লোকটা জিজ্ঞেস করতেছে কত দূর লাগবো। লোকটা বলতে দে দে। তো তিনি বলছে কত দূর লাগবো, দে 3 গজ দে। তো সে বকুল টেনে টেনে ওই, এবং কণ্ঠটা অন্যরকম, যে চাচ্ছে তার কণ্ঠটাই কেমন জানি পুরুষালীও না নারীর মতো না। তো সে বকুল টেনে টেনে ওরকম 3 গজের মতো, মানে সে একটা হিসাব আছে তাদের ওখানে, বের করে সে কাটছে কাইতন। তারপর বলতে সুই দে। তো সে তাকায় দেখলো যে ওই কাইতনের পাশে এই সুইয়েরই রাখা। তো ওখান থেকে বের করে সে সুইও দিছে তাকে, আর চুন দে। তো তখন ওই সামনে পানের যে চুন সেটাও সে এরকমই করে, কিন্তু সে দেখতেছে যে পানের যেটা তার চাচা কিন্তু দিয়ে রাখছে, কাপড় দিয়ে ভিজে একটা গামছার মতো ঢেকে দিচ্ছে পুরো জিনিসটা, সেটা সরায়, মানে দ্যাটস মিন লাইক ক্লোজ হয়ে গেলে যেটা হয়, যেটা বিক্রি হয় না, সে ওখান থেকে বের করে চুন দিল। এখন বকুলের কিছু জিনিস জানা নাই তার কাকা কখন কিভাবে কি বিক্রি করে, তো সে মোটামুটি দাম জানতো। তো সে লোকটা বলছে, লোকটা তার কাছে এরকম করে একটা 100 টাকার নোট ফেলে দিয়ে হেঁটে চলে গেল যেদিকে ওই যে একটু আগে যে মিছিলটা গেছে সেদিকে চলে গেল। তো বকুল বোঝার চেষ্টা করছে লোকটা কে এবং এরকম উদ্ভট কেন,
সাদা একটা কাপড় পেঁচানো শরীরে, এবং বকুলের থেকে জিনিসগুলো নিয়ে চলেছে 100 টাকার নোট। তো বকুল দেখতেছে 100 টাকার নোটটা কচকচ করতেছে, একদম মানে কচকচ একটা নোট। তো সে যে ওই টাকাটাকে ক্যাশে রাখছে। ক্যাশে রাখার সাথে সাথে বকুলের মনে হলো তার গালের মধ্যে চড়াস করে একটা চড় পড়লো। এই চড়টা মানে বকুল মানে মাথায় এরকম জোরে চড় সে কখনো খায় নাই, এবং এই চড়ের সে পড়ে গেছে, একদম কাউন্টারের পাশে পড়ে গেছে। পড়ে গিয়ে তার মনে হুশ সে হারায় ফেলছে, এবং মানে তার মাথার মধ্যে ভৌ ভৌ করতেছে, তার কাছে খেয়াল নাই। তো একটু পরেই সে তার চাচার কণ্ঠ শুনলো। তার চাচা দৌড় দিয়ে আসছে, এই বকুল, ঠিক আছে, কি রে তোর কি, এগুলো বলতে বলতে চাচা আসছে। তখন দেখলো মানে সে তার চোখের সামনে বুঝতে পারতেছে বকুলের কিন্তু এমন একটা অবস্থা, সে পুরোপুরি বেহুশ হয় নাই, আবার একটু সেন্সও তার আছে। সে বুঝতে পারলো যে তার যে চার্জার লাইট ছিল সেটা জ্বলে উঠছে, পুরা মানে ফুল দমে এটা জ্বলে উঠছে, আলো চোখের সামনে আলো পড়ছে। তো কাকার কণ্ঠ শুনতেছে, তো চাচা এসে বলতেছে, কিরে কিরে তোর কি ছেলে, তোর কি অবস্থা, বলে টেনে তুললো। তোলার পর দেখতেছে যে বকুলের গালের মধ্যে ফর্সা ছিল, এরকম আঙ্গুলের দাগ এরকম মানে ইসে। তার চাচা বলে, তোরে মারছে কে, এই সে জিজ্ঞেস করতেছে। তো বকুল কিছু বলতে পারতেছে না, সে অনেকটা হয়ে গেছে, বাকশূন্য হয়ে গেছে। তো চাচা খুব ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি ওর বকুলটা এরকম পানি টানি লাগাই দিয়ে সে বসায়, বলতেছে কি হয়েছে বাবা, মাথায় হাত টাত বুলাই টুলাই দিয়ে এরকম। এর মধ্যে বেশ খানিকক্ষণ পর কারেন্ট চলে আসছে, তো বকুলটা শোয়া রাখছে তার চাচা, এবং সে তখন ওই ফোন করতেছে আর কি বাড়িতে তার বকুলদের বাসায়। ফোন করার পর বকুলের বাবারে বললো যে তুই দোকানে আয়। কি হয়েছে, তো চাচা তো বড় আর কি, তার বাবাকে বলছে দোকানে আয়। তো বকুলের বাবা আসলো, বললো যে কি হয়েছে ছেলে এরকম অবস্থা। তো তখন বকুলরে তার বাপ জিজ্ঞেস করতেছে কি হয়েছে। তো বকুল কিছুটা মানে ধাতস্থ হয়েছে, তখন একটু একটু করে বলতেছে যে এরকম এরকম জিনিস। তো তার বাপ তো ভয় পেয়ে গেল। তার কাকা বলে, হ্যাঁ রে, কি করছিস তুই এই যে সন্ধ্যার পরে এনে আমরা বেচি না, জানোস না, আমরা দোকানের মধ্যে কাইতন সুই চুন কিছুই বেচি না, এগুলা নিষেধ। আমগো এখানে এগুলা মানে আছে, খারাপ জিনিস আছে যেগুলা জিনের কারবার হয়, এগুলা বেচলে রাত্রেবেলা, এইগুলাতে জাদুটোনা করে, এগুলাতে অনেক কিছু, এগুলো বেচি না আমরা রাত্রেবেলা। আর তুই যে বর্ণনা দিলি, তো খুব ভয় পাইছে। তো তাড়াতাড়ি তারা ওই টাকাটা যে রাখছিল ক্যাশ থেকে, তার চাচা ছিল খুবই কুসংস্কারাচ্ছন্ন, তিনি ওই টাকা ওখান থেকে তাড়াতাড়ি সরাই ফেলতেন, সরাই ফেলে টাকার দিকেই তাকায় আছেন তিনি। এই টাকাটা কোত্থেকে আসলো, কিরকম কি, টাকাটাকে তার কাছে মনে হইতেছে অন্য কিছু। তো তিনি তাড়াতাড়ি বকুলের আব্বাকে বললেন যে তুই তোর পোলারে নিয়ে যা হুজুরতে ঝাড়ায় তারপরে বাসায় নে, আর আমিও আইতেছি, আমি দেখি একটু খবর নেবো যে এখানে কারে নিচে দাফন করতে, দেখি কি অবস্থা কি, আর এটার ঘটনা কি, এগুলো দেখি দোকানটাও তাড়াতাড়ি বন্ধ করে দেবো আজকে, কি হইলো যা তাড়াতাড়ি যা বকুলে নিয়ে। তো বকুলের বাবা বকুলকে নিয়ে ওখান থেকে হাঁটা দিল। বকুল মনে হলো একটা ঘোরের মধ্যে আছে, তার সেন্স ওরকম নাই, বাবা যেভাবে নিয়ে যাচ্ছে সেভাবে যাচ্ছে রাস্তার মধ্যে দিয়ে, তার কাছে মনে হইতেছে যে সারা পৃথিবীটা ঘুরতেছে কেমন জানি। তো বকুলের বাবা তাকে মসজিদে নিয়ে গেল, তখন ঈশার নামাজ হইতেছে। তো বকুল তো আসলে তখন তার যেরকম অবস্থা, নামাজ পড়ার মতো না। বকুলকে তার বাবা বসায় রেখে মসজিদের একটা কোনায় নিজে নামাজ পড়লেন। নামাজের পরে তিনি ওখানকার হুজুরের সাথে কথা বললেন যে এরকম এরকম ব্যাপার। তো হুজুর বকুলকে দেখলেন, দেখে বললেন যে এই ছেলের উল্টাপাল্টা জিনিস দেখছে, ওকে রুকাইয়া করতে হবে। তো মসজিদের মধ্যেই ওনাকে নিয়ে গেল একটা পাশে, হুজুরের রুমে নিয়ে গেল। ওই সাইডে মসজিদের বাইরের দিকে রুম ছিল, হুজুরের রুমে বসে সেখানে রুকাইয়া করলো। তখনই রুকাইয়া করার পরেই বকুলের উপরেই নাকি ওটা আসছিল। তো মানে যে থাপ্পড় দিছে যেটা, সেটা একটা জিন, সে আসছে, এসে বলতেছে যে এই ছেলে ওইখানে তাবিজ করার জন্য, মানে ওই যে কুফরি করার জন্য এক এসে লোক চাইছে আর কি, খারাপ কুফরি করে আর কি, সে জিনিসপত্র চাইছে, এবং ওই কোনো দামাদামি না করে জিনিসটা নিয়ে যায় আর কি। তো এই ছেলে দিছে, এবং এটা দিয়ে একটা কুফরি করবে, এখানে আমাদের একটা দাফন হইতেছে, এবং এই আমাদের মধ্যে একটা ইকে বান্দার জন্য ওই এক কুফরিকারী সেই কাজ করতেছে, এবং এই ছেলেগুলা দিছে, এর জন্য তাকে রাগ করে মারছি। তো তখন হুজুর রাগ করছেন, রাগ করে বলতেছেন যে এই এরকম রাত্রেবেলা বেচার নিয়ম নেই, এইসব কুসংস্কারের কথা তোরা কে বলছে? হুজুর বলতেছে মানে এই জিনিস দিনেও বেচাতা রাতেও বেচাতা, এর মধ্যে কোন রকমেরই নাই, মানে কোন রকমের ওই ভালো খারাপের কিছু নাই, ও এমনিও ব্যস্ত এমনিও ব্যস্ত, তুই কেন ওই ছেলেকে মারলি? মানে খুব হুজুর রাগ করছে। হুজুর নাকি ওই জিনকে তিনি হার্ট করতেছিলেন, বিভিন্ন ভাবে কালাম দিয়ে হার্ট করতেছিলেন। তিনি বললেন যে এগুলো কুসংস্কার, এগুলো বাজে জিনিস, এই জিনিসের সাথে এটা কিছু সম্পর্ক না, এটা একটা কম বয়সী ছেলে, ও জানেও না ও কারে কি বেচতেছে, ও জানে। কেউ একটা ভালো জিনিস নিয়ে খারাপ কাজ করে, এটা কি তার দায়? ওই লোক কি করছে এটা তো তার দোষ, তুই পারলে তারে ঠেকা, তুই তারে ধর, তোদেরকে বান্ধে তারে ধর, তুই কেন এই ছেলেকে মারছিস? যাই হোক, বিভিন্ন করে তখন বলে যে একে ছেড়ে যাবি। তো তখন নাকি হুজুরের কথা, এবং হুজুর বিভিন্নভাবে সাহায্য করে সেই জিনকে তার থেকে ছাড়ায়।
ছাড়ানোর পরে বলে যে বাসায় নিয়ে যেতে, এবং বকুলকে সেবা শুশ্রূষা করে তার বাসায় নিয়ে, এবং আস্তে আস্তে তার এটা সে ঠিক হয়, তার এই যে সে যে আঘাত পাইছিল, ব্যথা পাইছিল, এটা তার ঠিক হয়। আর বকুলের চাচা খোঁজ খবর নেয়, খোঁজ খবর নিয়ে দেখে যে ওই দিন আসলে কোনো মানে দাফনের খবর নাই, এবং ওই কবরস্থানে কেউ খোঁড়াখুড়িও করে নাই, মানে ওখানে কোনো দাফন এমনি হয় নাই। তো তখন বুঝলো যে ওই যে হুজুর যে জিন আনছিল, জিন যে বলছে যে ওখানে জিনদের দাফন হইতেছিল কোনো একটা, এবং সেখানে ওই সেই কুফরিকারী আসছিল, সে এখানে কুফরি কালাম করার চেষ্টা করছিল, এই কারণে এই জিনিসটা হয়েছে আর কি। আর সম্ভবত বকুলের উপরে বলছে, বকুল পরবর্তীতে বলছে যে সে যে বল খেলতে যে বল আনতে গেছিল ওই জায়গায়, তো বলতেছে যে ওই সময়ও তার উপরে কোনো নজর পড়ছিল ঈদের আর কি, জিনদের নজর পড়ছিল, তো তখন নাকি তাকে ওই যে হয়তো দেখে রাখছে। আর এই আর কি, পরবর্তীতে এই জিনিসগুলো ঘটছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। আমি আজকে আপনাকে একটি ঘটনা শেয়ার করছি, একটা গ্রামের ঘটনা। গ্রামের নাম চরখালপাড়া। এই গ্রামটা আমাদের গ্রাম থেকে প্রায় ৫-৭টা গ্রামের পরে একটা গ্রাম। তো এই গ্রামের ছোট একটা নদী আছে, যেই নদীটা নিয়ে মানুষের অনেক রকমের অভিযোগ, অনেক রকমের ঘটনা। এখানে একটা পুরনো কাঠের সাঁকো আছে, যেই সাঁকোটা নিয়েই কিন্তু এই ঘটনাগুলো প্রচলিত আছে। আবার অনেকেই বলে যে রাত ১২টার পর এই সাঁকোটা থাকে না। আবার বলে যে রাত ১২টার পর এই সাঁকোটায় যে উঠে সে আসলে ওই পাশে যেতে পারে না। এরকম সহ বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু প্রচলিত আছে। তো এই ঘটনাগুলো শোনার পর তাদের যে মানে যেই গ্রামটা আছে সেই গ্রামের কিছু লোক শহরে থাকে। তো শহর থেকে দুজন যুবক আসছিল, যাদের নাম নাইম এবং অজয়। এই দুজন আর কি, তারা শহরে থাকে, আর শহরে তো এই সব কিছু বিশ্বাস করে না। তো তারা এই বিষয়টাকে হেসে উড়ে দেয়। আর তারা দীর্ঘদিন পর গ্রামে আসার পর এই সমস্ত অদ্ভুত কথা শুনে বেশ খানিকটা অবাক হয়ে যায় যে মানুষ আসলে কেন এইভাবে এরকম কথা বিশ্বাস করে। তো এরপর তারা দুজন আর কি এটা করে যে আমরা আসলে এই যে গ্রামের মানুষের যে ভুল ধারণাটা আছে সেই ধারণাটা ভাঙাবো। কালকে রাত্রে আমরা আসলে মোবাইলের নেট নিয়ে মানে মোবাইল দিয়ে ভিডিও করে এটা দেখাবো যে আসলে এমন কিছুই হয় না। তো এটা যখন তারা ডিসিশন নিল, তারপর তার যে গ্রামের লোকজন আছিল, তার চাচা, দাদা, নানারা আছিল, তারা তাদেরকে নিষেধ করে পারবার যে না, এটা করতে যায় না, এটা খারাপ হবে। তো তারা বলে যে দেখেন, এটা তো এখন আমরা অনেক আপডেট হয়েছি, এখনও যদি আপনারা এই সমস্ত কিছু বিশ্বাস করেন তাহলে এটা তো খুব খারাপ। আমরা তো দুজন যাচ্ছি, গত রাতে কোনো সমস্যা, এই রাতে কোনো সমস্যা হলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তারা ঠিক করলো যে আজ রাতেই তারা এই কাজটা করবে। তারা সেই রাতে রাত ১২টার পর টর্চ, মোবাইল এবং তাদের মানে সেফটির জন্য কিছু কাপড় চাপড় নিয়ে বাইরে বের হয়ে যায়। তো রাস্তা দিয়ে যখন তারা যাচ্ছে, তাদের মানে কিছু একটা তাদেরকে নিষেধ করতেছে, সেদিকে যেন যাওয়া না হয়, এরকম একটা তারা আভাস পাচ্ছে। তো তারা তো মানে একদম মানে মনের মতো নিয়ত করেই নিচ্ছে যে আজকে তারা সেখানে যাবে, আসল ঘটনা উদ্ঘাটন করবে। তো তাদের মধ্যে একজন ক্যামেরাম্যান নাইম এবং অজয় একটু সাহস বেশি, ওই সামনের দিকে যাচ্ছে, আর পিছন থেকে নাইম এটাকে ভিডিও করার চেষ্টা করছে আর কি। তো যখন তারা ওই যে নদীর কাছে পৌঁছে তারা দেখলো যে ওই যে কাঠের যে সাঁকোটা ছিল সেই সাঁকোটা একদম ঠিকঠাকই আছে, সাঁকোটা দেখা যাচ্ছে। তারপর তারা কী করলো, সেই সাঁকোটায় উঠে মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করা শুরু করলো এপাশ ওপাশ। তারা যাচ্ছে, কোনো সমস্যাই হচ্ছে না। যখন তারা ঠিক মাঝখানে পৌঁছালো, ঠিক তখনই তারা দেখতে পারলো তাদের পিছনে কিছু একটা হাঁটছে, কিছু একটা তাদেরকে ধরার জন্য আসতেছে, এই টাইপের কিছু। তখন তারা আর কি মানে চিৎকার করে বললো, কে ওখানে, কে আছো, কেউ আছো নাকি? কিন্তু এই সমস্ত কিছু শোনার পরেও কোনো উত্তর পেল না তারা, এবং তারা মানে তাদের লাইট জ্বালিয়ে সেই দিকে দেখার চেষ্টা করলো, কিন্তু কোনো কিছুই তারা খুঁজে পেল না। এরপর যখন তারা আরেকটু সামনের দিকে গেল, তখন দেখলো
যে এই সাগরে তারা দুজন ছাড়াও অন্য তৃতীয় একজন ব্যক্তির উপস্থিতি তারা বুঝতে পারতেছে। মানে এটা লড়তেছে, একজন মানুষ হাঁটলে যেরকমভাবে অনুভব হয় সেরকম অনুভব হচ্ছে। তো এবার তাদের যে হাতে থাকা টর্চটা আছে, ভয়ে তারা মানে ঝাঁকাঝাঁকি পাওয়ার জন্য টর্চটা মাটিতে মানে ওই যে পানিতে পড়ে যায়। তখন একদম পুরো জায়গাটা অন্ধকার হয়ে যায়, তারা কোনো কিছুই দেখতে পাচ্ছে না। তো এই অবস্থায় তারা কিছুক্ষণ পর দেখতে পায় যে তাদের সামনে ঠিক কুয়াশার মধ্যে একটা মানুষ দাঁড়িয়ে আছে, ভেজা কাপড়, মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। তারপর অজয় বলল, কে আপনি? এত রাত্রে এখানে কি করছেন? এটা তো অনেক ভয়ানক জায়গা বলে আমরা শুনছি, কিন্তু আপনি এখানে কি করছেন? তো লোকটা কোনো কথা বলল না, শুধু ধীরে ধীরে তার মাথাটা তুলল। যখন মাথাটা তুলল তখন তারা দেখতে পেল তার চোখ নেই, একদম মুখটা ফাঁকা, দাঁত নেই, মানে মুখ কিছুই নেই, সেখানে শুধুমাত্র একটা কালা গর্ত, আর সেখান থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। হঠাৎ লোকটা ফিসফিস করে বলল, আমাকে নামতে সাহায্য করো। এটা শোনার পর ওখানে নাইম এবং অজয় যে যারা ছিল তারা দুজনেই সেখানে মানে মানে এমনভাবে সেখানে পড়ে যায়। সাঁকোটা একটু বড় টাইপের ছিল, সাঁকোর মধ্যেই তারা অজ্ঞান অবস্থায় পড়ে যায় এবং তাদের হাতে থাকা যে মোবাইলটা ছিল সেই মোবাইলটাও কিন্তু পানির মধ্যে পড়ে যায়। তখন থেকে তারা যে রেকর্ড করছিল এগুলো কিছুই তাদের কাছে আর কোনো ডকুমেন্ট থাকে না। এরপর আসলে তারা যখন সেখানে অজ্ঞান হয়ে পড়েছে তখন অনেক রাতে আর কি, তার যে দাদু ছিল তারা যখন বাড়িতে যখন খোঁজখবর নেয় যে আসলে সত্যিই তারা এখানে আসছে, তখন তাদের পিছনে পিছনে তখন এসে দেখে যে তারা অজ্ঞান অবস্থায় এখানে পড়ে আছে। তারপর তাদের দুজনকে নিয়ে এসে তাদেরকে যখন অজ্ঞান ফেরানো হয় তখন তারা এই ঘটনাটা বর্ণনা করে গত রাত্রে তাদের সঙ্গে কি হয়েছে। এটা শোনার পর তাদের এলাকার লোক সবাই তাদের সঙ্গে রাগ গরম দেখায়, আসলে আমরা তোমাদেরকে বারবার করে নিষেধ করেছি এখানে যাওয়ার দরকার নেই, এই জায়গাটা সত্যিই একটা হন্টেড জায়গা, এটা খারাপ জায়গা। অনেকেই অনেক রকমের এক্সপিরিয়েন্স এখানে করেছে কিন্তু কেউ সফল হতে পারেনি। তো এটা শোনার পর তারা আসলে সত্যিই অনেক বেশি লজ্জিত হয় এবং এই যে মানে কাঠের সাঁকোটা আছে, এই সাঁকোটা এখন পর্যন্ত সেখানে আছে। এখন পর্যন্ত মানুষ যারা রাত 11টার পর একা যায় বা দুজন যায়, কোনো কিছু খারাপ লোক হয় বা কোনো উদ্দেশ্য থাকে, তখন তাদেরকে এরকম ভয় কিন্তু এখনও দেখা হয়। কিন্তু এখন পর্যন্ত কেউ সেরকম মারাত্মক সমস্যার মধ্যে পড়েনি। শুধুমাত্র ধরেন যে সেই রাতে অজ্ঞান হয়ে গেছে বা ভয় পাইছে, 2-3 দিন জ্বর থাকার পর ভালো হয়ে গেছে, এরকম একটা অবস্থা। যাই হোক, গ্রামের নামটা আমি উল্লেখ করলাম না, কারণ সেটা নিয়ে আবার অনেকেই এক্সপিরিয়েন্স করতে যাবেন, আবার সেখানে সমস্যা তৈরি হবে, এজন্য আসলে নামটা আমি বললাম না। তো এটাই ছিল আসলে ঘটনাটা কেমন ছিল আমি জানি না। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ঘটনা সময়কাল 2012 সাল। রবি ভাই বিয়ে করেছেন সবেমাত্র 1 বছরের কাছাকাছি। প্রায় 3.5 বছরের সম্পর্কের পর রুমা ভাবির সাথে ওনার বিয়ে হয়। রবি ভাইয়ের বাবা মা তাদের গ্রামের বাড়ির নোয়াকলাতেই থাকতেন, তবে সরকারি চাকরির সুবাদে তিনি থাকতেন চট্টগ্রাম এলাকার কোন একটা জায়গায়। তিনি সে এলাকায় উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তা ছিলেন। সবেমাত্র ওনার পোস্টিং হয় চট্টগ্রামের সেই এলাকাতে। খুব সুন্দর একটা দোতলা সরকারি বাংলো পান তিনি। বাসাটা ছিল এমন যে মেইন গেটে ঢুকবার পর চারপাশে এবং পিছনে বাগান আর মাঝে সেই বাড়িটা। আর বাসায় যে কাজের লোক আর দারোয়ান থাকতো তারা মূলত এখানেই অনেকদিন ধরে কাজ করে থাকছে। সরকারি বাসা, কর্মকর্তারাই শুধু বদলি হয়, আর বাকি যারা কর্মচারী আছেন তারা সচরাচর এরকম বদলি হন না। যাই হোক, রবি ভাই বিয়ের পর এই প্রথম এমন ব্যক্তিগত বাড়িতে তিনি উঠছেন। তাই ওনার শ্বশুর যেহেতু বিদেশে থাকতেন, তাই শাশুড়িও তার সাথে সেই বাসায় থাকা শুরু করেন। তো বাড়িতে উঠবার সপ্তাহখানিক পরের ঘটনা। কোন একদিন ছুটির দিনে সন্ধ্যার দিকে বাসায় তিনি টিভি দেখছিলেন। হঠাৎ রান্নাঘর থেকে বুয়ার চিৎকার শুনতেই ওনার স্ত্রী সহ তিনি ছুটে যান রান্নাঘরে।
গিয়ে দেখেন যে পুরা রান্নাঘরে ধোয়া। তিনি ভাবেন যে আগুন লাগলো কিনা, তাই পাশের বাথরুম থেকে বালতি করে পানি নিয়ে আসেন এবং রান্নাঘরে মারতে থাকেন অনবরত, কিন্তু তাতেও ধোয়া নিভে না। কোন রকম বুয়াকে সেখান থেকে বের করা হয়। সাথে সাথে রবি ভাইয়ের শাশুড়ি এসে রান্নাঘরে ঢুকে চুলার দিকে যাওয়ার পর ধোয়া কমতে শুরু করে। তো তিনি বলেন যে বুয়া চুলা জ্বালায় রাখবার কারণে কাগজ পুড়ে গিয়েছিল, তাই এমন আগুন লেগেছে, সেখান থেকেই ধোয়া। তবে বুয়া যেই কথা বলে তা শুনে রবি ভাই এবং তার স্ত্রী বেশ ভয় পেয়ে যান। বুয়া বলেন তিনি রান্নাঘরে মোটেও চুলা ধরাননি, তিনি সবজি কাটছিলেন। এমন সময় পিছন থেকে প্রথমে একবার পাতিল পড়বার আওয়াজ আসে, ভাবে এমনি হয়তো পাতিল পড়ে গিয়েছে, কিন্তু কার্নিশ থেকে দ্বিতীয়বার পাতিল পড়বার পর তিনি তাকিয়ে দেখেন কালো কাপড় পরা কেউ একজন কার্নিশে বসে দোল খাচ্ছে, যার চেহারা ছিল কাপড় দিয়ে ঢাকা। বুয়া এটা দেখে চিৎকার দিতেই চারপাশে ধোঁয়াটা আস্তে আস্তে বাড়তে থাকে, সেই সাথে রান্নাঘরের বাতিটা নিভে যায়, মানে বন্ধ হয়ে যায়। এরপর বুয়া অনেক ভয় পেয়ে যান। পরে ওনাকে রবি ভাইয়ের শাশুড়ি তার ঘরে নিয়ে ফ্লোরে শোয়ার ব্যবস্থা করে দেন এবং বুয়াকে সান্ত্বনা দেন যে দেখো, এটা ভয় পাওয়ার কিছু নেই, হয়তো চোখের ভুল তুমি দেখছো। তো ঘুমাতে যাওয়ার সময় বুয়া খুব রেগে গিয়ে বলতেছেন যে খালাম্মা, 20 বছর ধরে কাজ করি বাসায়, জীবনে তেমন ঘটনা দেখলাম না, আমিও জানি এগুলা কেমনে তারায়, সকালটা হইতে দেন, বাকিটা কালকেই বুঝামো। সকাল হতেই বুয়া পিঠের ব্যথায় উঠতে পারছিলেন না। তিনি রবি ভাইয়ের স্ত্রী গিয়ে দেখেন বুয়ার পিঠে অনেক আঘাতের চিহ্ন, লাল লাল দাগ পড়ে আছে, চাবুক দিয়ে মানুষকে মারা যেরকম দাগ সেরকম দাগ। বুয়া অল্প সময়ের মাঝে এতটা অসুস্থ হয়ে যায় যে ওনাকে বাড়ি থেকে লোক আনা হয়, ওনার বাড়ি থেকে, এবং তারা এসে তাকে নিয়ে যায়। এরপর থেকে তিনি অসুস্থতা জনিত কারণে কাজে আসতে পারেন না। রবি ভাই এই ঘটনা শুনে ওনার অফিসে দুইজনকে জানায়, যারা স্থানীয় ছিল সেখানে। তারা বলে যে এই বাসায় গত 15-20 বছর ধরে অনেকেই ছিল, তবে কারো সাথে এমন কোনো ঘটনা কেউ শুনতে পায়নি। যাই হোক, পরের সপ্তাহে বৃহস্পতিবার হবে তখন। রবি ভাইয়ের শাশুড়ি বলেন যে আগামীকাল যেহেতু শুক্রবার, তো আজকে যেন অফিস থেকে আসার সময় গরুর মাংস নিয়ে আসে, কাল কয়েকজন মিসকিনকে তিনি খাওয়াবেন। রবি ভাই তাই করেন, তিনি 2-3 কেজির কত গরুর মাংস কিনে আনেন বাজার থেকে। তো পরের দিন সকালে যেহেতু রান্না করতে হবে, তাই ডাইনিং রুমে যে ফ্রিজে আছে সেই ফ্রিজে পলিথিন পেঁচিয়ে সেই মাংস রাখা হয়। সকাল হবার পর রান্না করার উদ্দেশ্যে রবি ভাইয়ের স্ত্রী ফ্রিজ খুলে দেখেন যে সেখানে যেখানে মাংস রাখা ছিল সেখানে মাংসটা নাই, কোনো ব্যাগই সেখানে নাই। তিনি তার মাকে জিজ্ঞেস করেন এবং রবি ভাইকে জিজ্ঞেস করেন যেটা গেল কোথায়। যখন কোথাও খুঁজে পাচ্ছে না, তখন তিনি রান্নাঘরে গিয়ে দেখেন যে খালি পলিথিনটা পড়ে আছে, আর কিছুই সেখানে আশেপাশে নাই। বাসায় থাকেন ওনারা 3 জন, তাহলে এই কাজ করলো কে? বেশ চিন্তায় পড়ে যান তিনি। বাড়ির দারোয়ানকে জানানো হলে তিনি বলেন এখানে রাতের চোর আসবার তো কোনো সম্ভাবনাই নেই, কারণ আশেপাশে ভালোই সিকিউরিটি ব্যবস্থা আছে সেখানে। রবি ভাই কি করবেন তার মাথায় ঢুকছিল না। তো এইভাবেই চলতে থাকে আরো কয়েকদিন। টুকটাক ইনসিডেন্ট সেখানে ঘটে, তো ওনাদের মনে একটু আতঙ্ক জাগে যে আসলে এই বাসার সমস্যাটা কি। তো আরেক রাতের ঘটনা, রবি ভাই নিচতলাতে, ভেতরে ডুপ্লেক্স হাউস ছিল, নিচতলাতে তিনি তার রুমে বসে ল্যাপটপে রাতে আনুমানিক 1:30টার দিকে কাজ করছিলেন। ওনার স্ত্রী, তিনি ছিল দোতলাতে ঘুমন্ত অবস্থায়। তো রবি ভাই কাজ করতে করতে কখন যে 1:30টা বেজে গেছে সেই খেয়াল ওনার নাই। তখন ওনার স্ত্রী তাকে ডাক দেয়। তিনি ভাবেন ঘুমানোর জন্য হয়তোবা তার স্ত্রী তাকে ডাকছে। প্রথমবার ডাকে সাড়া না দিলেও দ্বিতীয়বার যখন ডাক দেয় তখন তার স্ত্রী কণ্ঠটা বেশ কর্কশ ভাবে আসে। এবার তিনি নিজের কাজ থেকে মনোযোগটা হারিয়ে ভাবেন, আচ্ছা আমার স্ত্রী তো দোতলায় ঘুমাচ্ছিল, তাহলে ডাক দিল কে? ও কি ঘুম থেকে উঠে নিচে আসলো নাকি? তো তখন তিনি খেয়াল করেন যে সোফার পাশে জানলা দিয়ে যে ওনার স্ত্রী বাহিরে বাগানটার ওখানে দাঁড়িয়ে আছেন। রবি ভাই বেশ ক্ষেপে যান, এত রাতে বাহিরে যাওয়ার মানে কি? তিনি রুম থেকে এসে বাহিরে গেলে ওনার স্ত্রীকে, মানে ওনার স্ত্রী তখন তাকে আবার নাম ধরে ডাক দেয় এবং তার কাছে যেতে বলে। তিনি তার স্ত্রীকে বেশ
জোরে ধমক দিয়ে বলেন যে এত রাতে কি ফাজলামি করো আমার সাথে। এমন জোরে ধমক দেয় যে গেট থেকে দারোয়ান এসে পড়েন। কারণ আসবার সাথে সাথে রবি ভাই দেখেন তার স্ত্রী আর সামনে নেই, এমনকি আশেপাশে কোথাও নেই। তার মনে যে ভয় কাজ করছিল সেটা দারোয়ান বুঝে গিয়েছে। দারোয়ান তাকে বসে বলে যে স্যার দেখেন, আমি তো এখানে ছিলাম, আমি তো আশেপাশে কিছুক্ষণ পর সব খেয়াল করি, কিন্তু ভাবিকে তো এখানে আসতে দেখি নাই। আপনি মনে হয় স্যার ভুল দেখছেন মনে হয়। তখন রবি ভাই তিনি তাড়াতাড়ি করে দোতলায় রুমে গিয়ে দেখেন ওনার স্ত্রী ঘুমাচ্ছে, এবং ভয়ানক বিষয় হলো নিচে ওনার স্ত্রীকে দেখেছিলেন শাড়ি পরা অবস্থায়, আর এখন রুমে তার সামনে সেলর কামিজ পরা অবস্থায় তার স্ত্রী ঘুমিয়ে আছেন। যেহেতু নিজের চোখে আজকে এমন ঘটনা ঘটেছে, তাই পরের দিন বাসায় স্ত্রী আর শাশুড়িকে সব জানায় বলে দেন যে তিনি অফিসে জানিয়ে দিবেন যে আপাতত এই বাসায় তার আর থাকা হচ্ছে না, তিনি থাকতে চাচ্ছিলেন না। কারণ এখানে বড় ধরনের সমস্যা আছে। কেউ হয়তো আশেপাশে যারা কর্মচারী যারা আছে তারা তো ভয়ে বলতে চাচ্ছে না। তবে ওনার শাশুড়ি শুরুতে বাসা বদলের ব্যাপারে দ্বিমত পোষণ করলেও অনেক জোরাজুরি পরে তিনি রাজি হয়ে যান। পরবর্তীতে রবি ভাই বাসা নেন কয়েক গলি পরে। তো বাসা ছাড়বার দিনেও ঘটে অদ্ভুত সব ঘটনা। বাসায় যখন মালপত্র সরানো হচ্ছিল তখন আর কেউ না শুনলেও তিনি শুরু থেকে শেষ অবধি একটু পর পর বেশ জোরে প্রাপ্তবয়স্ক লোকের কান্না আওয়াজ পাচ্ছিলেন। তিনি খোঁজ করছিলেন প্রতিটা রুমে গিয়ে আসলে কান্না করছে কি। আর তার তখন সাহস ছিল এই কারণে যে বাসায় তো যারা মালপত্রের কাজ করছে এখানে ওনার চেনা জানা অনেকে ছিল। যাই হোক, তো এই কান্নার আওয়াজটা যখন তিনি স্পষ্ট শুনতে পাচ্ছেন বেশ কয়েকবার তো অসংখ্যবার তিনি শুনেছেন, তখন তার মনে হচ্ছিল যে তিনি নিজে কান্না করলে যেমন আওয়াজ হয় তেমন একটা আওয়াজ আসছে। এরপর তিনি বাকিদেরকে কয়েকবার জিজ্ঞেস করলে তারা কিছু শুনতে পায় না বলে জানিয়ে দেয়। সবার শেষে যখন রুম থেকে শেষবারের মতো সে বাড়িতে রবি ভাই বের হতে যাবেন, তখন কাগজ পোড়া দিলে যেমন গন্ধ লাগে তেমন তীব্র একটা ঘ্রাণ ওনার নাকে আসে, এবং এই ঘ্রাণটাই তিনি পেয়েছিলেন যেদিন ওই যে বুয়া চিৎকার দিল সেদিন সেই মুহূর্তে। যাই হোক, তিনি সে বাসা থেকে একবার মতো বেরিয়ে যান, চলে আসেন নতুন বাসায়। রবি ভাই এক কথা যেন হাফ ছেড়ে বাঁচলেন। এখানে আর ভয় নাই, আর কোনো আতঙ্ক নাই। তিনি চাইলে কিন্তু আগের বাসায় হুজুর এনে সমস্যাটার মূল কারণ উদ্ঘাটন করতে পারতেন। তবে এলাকায় অনেকে ওনাকে সরকারি কর্মকর্তা হিসেবে চিনে এবং ভালো তার নাম ডাকা হয়েছিল কয়েকদিনে, তাই তিনি সেভাবে আসলে আগান না। আর যেহেতু সবাই বলছিল এখানে কোনো সমস্যা নাই, তিনি যদি এই কাজগুলো করতেন দেখা যেত মানুষ ওনাকে উল্টাপাল্টা অনেক কিছু বলতে পারত। তো নতুন বাসায় ভালো চলছিল তার দিনকাল, কোনো সমস্যা নাই। প্রায় 1 মাস পরের ঘটনা, রবি ভাইয়ের খালা শাশুড়ি বাসায় কোনো এক অনুষ্ঠানে ওনার স্ত্রী এবং শাশুড়ি থাকবার উদ্দেশ্যে যান, মানে তারা রাতে সেখানে থাকবেন। তো রবি ভাইকে সেই রাতে তখন তার বাসায় একাই থাকতে হবে। ঘুমানোর আগে ওনার একটা অভ্যাস আছে, তিনি যখন বাসায় কখন একা থাকতেন জানলা সব লাগিয়ে দিতেন ঠিকই, কিন্তু দরজাগুলো প্রতিটা রুমের দরজা তিনি খোলা রাখতেন, এবং সেই রাতেও তিনি সেই কাজটাই করেন। সব জানার আগে মেন গেটটা তো লাগানো থাকবেই, বাকি দরজাগুলা তিনি খোলা রেখে তার নিজের রুমে তখন শুতে চান। তো নিজ রুমে বসে তিনি মুভি দেখছিলেন, হঠাৎ করে ধাপ করে আওয়াজ আসতেই তিনি উঠে পড়েন। ভাবেন যে বিল্ডিং এর আশেপাশে কিছু পড়লো নাকি, মানে বস্তা পড়লে যেরকম ধাপ করা আছে সেরকম একটা আওয়াজটা 2-3 বার হয়। তিনি তখন একটু উঠে গিয়ে আরেকবার যখন আওয়াজটা পান তখন বুঝে যান যে না, এটা বাসার মধ্যে কোথাও হচ্ছে। এরপর তিনি উঠে গিয়ে দেখেন আসলে কি হয়েছে। সবকিছু স্বাভাবিক ছিল, তবে ওনার শাশুড়ি যে রুমে থাকতেন সে বাসায়, সেই রুমের দরজাটা গিয়ে দেখেন যে লাগানো। এমন তো হবার কথা না, ফ্যান বা জানালা কিছুই তো খোলা নাই। দরজা তো খোলা রেখে তিনি ওনার রুমে গিয়েছিলেন মুভি দেখতে, তাহলে দরজাটাতে লাগালো কে? রবি ভাই শাশুড়ির রুমের দরজা খুলতে গিয়ে দেখেন ভিতর থেকে দরজাটা লক করা। এতে তিনি আরো ভয় পেয়ে যান। তিনি অনেকবার ধাক্কা দেন, সব রুমের লাইট জ্বালিয়ে দেন, কিন্তু কোনোভাবেই দরজাটা খোলা যাচ্ছিল না। এরপর নিজ রুমে এসে খোঁজাখুঁজির পর সেই রুমের লকের চাবিটা বের করেন। প্রায় 4-5 মিনিট পর তিনি আবার শাশুড়ির রুমে যেতেই দেখেন আগের মতো দরজাটা খোলা।
তিনি লাইট জ্বালায় সব রুম চেক করে দেখেন যে বাসায় কেউ নাই, পুরা বাসা খালি। তার মানে কি সমস্যাটা আবার শুরু হয়ে গেল? তিনি বুঝে গেছেন আগের বাড়িতে তাহলে কোনো ইস্যুই ছিল না। ব্যাপারটা এখন রহস্যময় হয়ে দাঁড়িয়েছে। সেই রাতে কোন রকম ভয় ভয় থেকে তিনি পার করেন। রাতে বেশ কয়েকবার স্ত্রীকে ফোন দিয়েছিলেন, কিন্তু হয়তো কোনো কারণে ফোন সাইলেন্ট ছিল, তিনি আর তার স্ত্রীকে সেই বিষয়ে রাতে শেয়ার করতে পারেন না। পরের দিন সকালে ওনার স্ত্রীকে কল দেওয়ার পর তারা দ্রুত সেখানে এসে পড়েন। রাতে সব কথা বলেন যে কি হয়েছিল। রবি ভাই এবার সিদ্ধান্ত নেন হুজুর এনে সমাধান করবেন তিনি, কিন্তু ওনার শাশুড়ি বলেন আরো কিছুদিন দেখবার জন্য। তো তিনি সেই অনুযায়ী হুজুর আর আনেন না। সপ্তাহখানিক কোনো সমস্যা হয় না। পরবর্তী ঘটনা ঘটে কোন একদিন ভোর রাতে। রবি ভাই সাধারণত মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন এবং ফজরের নামাজটা তিনি তখন অ্যালার্ম বাজলে তারপর উঠে ফজরের নামাজটা পড়েন। তো তিনি অ্যালার্ম বাজবার পর ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে যান নামাজ পড়তে। 2 রাকাত সুন্নতের পর যখন 2 রাকাত ফরজ নামাজ শেষ রাকাতে তিনি আছেন, তখন তিনি তার নিয়ম অনুযায়ী সালাম ফেরান। তারপর ঠিক তার কানে ভেসে আসে তার সালাম ফেরানোর পর কর্কশ কণ্ঠেই বলছে, তার সালামটাই তাকে রিপ্লাই করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা তিনি স্পষ্ট 2 বার শুনতে পান। তো তিনি ওঠার পর দেখে যে সেতুর মধ্যে ডিম লাইট জ্বালানো ছিল। তিনি হঠাৎ করে পাশে তাকাতে যাবেন যে আসলে কর্কশ কণ্ঠে কে এই সালামটা দিল ওনাকে। নামাজ তো তিনি পড়ছিলেন। তিনি পাশে তাকিয়ে দেখেন মানুষ আকৃতির অবয়ব ড্রয়িং রুমের যে ফুলদানি আছে সেই ফুলদানিটা হাতে নিয়ে তাকে আসার মেরে তার দিকে ছুঁড়ে ফেলতে লাগছিল। রবি ভাই চিৎকার দিয়ে হাত দিয়ে সেই ফুলদানিটা নিজের হাত থেকে এটা ছিঁড়ে মেরে ফেলায়। তিনি কোনো হাফ ছেড়ে বেঁচে তিনি তো সে রুমের লাইট জ্বালাতে যাবেন এবং সাথে সাথে দেখেন অবয়বটা রুমে নাই। আবার সেই পোড়া পোড়া একটা গন্ধ, কাগজ পোড়া যেমন গন্ধ সেরকম একটা গন্ধ। এবং তার চিৎকার শুনে ওনার স্ত্রী রুম থেকে এসে দেখেন ফুলদানি ভাঙা অবস্থায় পড়ে আছে, আর রবি ভাই ভয়ে একপাশে বসে আছেন, তার হাত পা কাঁপছে। তার স্ত্রী তখন সেই গ্রানটা পেয়েছিল। তিনি কোন রকম নিজ রুমে যান স্ত্রীকে নিয়ে এবং বলেন যে তিনি কি দেখেছিলেন। ওনার স্ত্রী বলে যে তুমি এই সময় কিসের নামাজ পড়তে গেলা? এখন কি ফজর ওয়াক্ত? মাত্র বাজে 2:30। রবি ভাই এটা শুনে যেন আরো ভয় পেয়ে যান, কারণ তিনি নিজে মোবাইলে অ্যালার্ম বন্ধ করবার সময় ঘড়িতে দেখেছিলেন ফজর ওয়াক্ত হয়ে গিয়েছে। এমনকি ড্রয়িং রুমের ঘড়িতেও একই সময় তিনি দেখে যায় নামাজটা বিছিয়ে নামাজ শুরু করেছিলেন। না, আর সম্ভব না। সকাল হতেই অফিসে না গিয়ে তিনি চলে যান তার এক কলিগের মাধ্যমে হুজুরের সন্ধানে, হুজুর খুঁজবার সন্ধানে চলে যান তিনি। অনেক খোঁজাখুঁজি করে একজন হুজুর তিনি পেয়ে যান, যিনি কিনা আসবেন জোহরের নামাজের পরে বা আসরের আগের সময়। তো রবি ভাই বাসায় এসে দুপুরের খাওয়ার পর সেই হুজুর তিনি আসেন। হুজুর এসে সবাইকে এক রুমে ডাক দেন, তবে ওনার শাশুড়ি অপরিচিত লোক দেখে সামনে আর যান না। এরপর হুজুর ওনার মতো প্রতিটা ঘর চেক করে দেখেন, তবে বাসায় তেমন কোনো ইস্যু তিনি খুঁজে পান না। দেখছেন বাসায় সব ঠিক আছে। তো রবি ভাইকে 3টা জানান সেই হুজুর, এবং যাওয়ার আগে তিনি রবি ভাইকে একটা আমল শিখিয়ে যান, ছোট্ট একটা আমল, এবং বলেন যে এই আমলটা চালিয়ে যাওয়ার জন্য, মানে পড়বার জন্য। আর এটা আমলটা করার পর যদি কোনো শারীরিক সমস্যা হয় তাহলে ওনার সাথে দ্রুত যোগাযোগ করবার জন্য, দেরি যাতে না করে। তো হুজুর বাসা থেকে চলে যাওয়ার পর রবি ভাইয়ের শাশুড়ি বেশ রাগ করে বসেন এবং তিনি বলে বসেন যে বাসায় ওনার অনুমতি না নিয়ে এভাবে হুজুর আনা ঠিক হয় নাই, কেননা ওনার মেয়ে সারা দিন বাসায় একা থাকে, তিনিও বাসায় একা থাকেন, রবি ভাই তো অফিসেই থাকেন। এসব জিন ভূত খোঁজ থেকে যদি তার মেয়ের কোনো ক্ষতি হয় তাহলে এর দায় ভার কে নিবে? এগুলো নিয়ে কথা বলতে বলতে বেশ রাগারাগি করেন এবং তিনি সঙ্গে সঙ্গে তার ছোট মেয়ের বাসায় চলে যান। রবি ভাই সেই রাতেই হুজুরের নিয়ম অনুসারে আমল করা শুরু করেন। প্রথম দিন তার কিছুই হয় না, সব ঠিকঠাক ছিল। দ্বিতীয় দিন আমল করবার পর, মানে পরের ঠিক ভোর যে রাতটা আছে সেই রাত থেকেই, নামাজের পর থেকে ওনার মাথা ব্যথা হয় এবং অনবরত বমি করতে থাকেন তিনি। এটা প্রায় চলে দুপুর 12টা-1টা পর্যন্ত। টিকতে না পারে তিনি হুজুরকে জানালে হুজুর বাসায় আসেন।
হুজুর বাসায় এসে রবি ভাইকে পরা পানি খাওয়ালে কিছুটা সুস্থ হন তিনি। এরপর হুজুর রবি ভাই এবং ওনার স্ত্রীকে ডেকে নিয়ে আসেন। আসার পর সেই ভাবিকে রুমা ভাবিকে রবি ভাইয়ের স্ত্রীকে তিনি বলছেন, সে হুজুর তাকে উদ্দেশ্য করে বলছেন যে ভাবি, আমি আজকে যা বলবো সব আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই। দেখেন, আমি কাজ করতে এখানে আসছি, যা সত্য তাই বলবো। কেউ এতে মনে কিছু নিলে আমার কিছুই করবার নাই। রবি সাহেবকে মূলত তাবিজ করা হয়েছে, আর যদি সত্যি বলতে হয় এটা করেছেন আপনার আম্মা। জানি বিশ্বাস করা আপনার জন্য কষ্টকর, প্রমাণ চাইলে আমি যা বলছি দেখেন তা মিলে কিনা। আমি বাসায় ঢুকে বলতে পারতেছি যে আপনার মা আজকে বাসায় নাই, এবং আপনি ওনার রুমে সবুজ রঙের একটা ব্যাগ পাবেন। সেটা খুলে দেখেন কয়েকটা তাবিজ সেখানে পেঁচানো আছে। কষ্ট করে সেই তাবিজগুলো নিয়ে আসেন, এরপর রবি ভাইয়ের বাকি সমস্যার সমাধান আমি করতেছি। ঠিকই সবুজ ব্যাগে সেখানে তাবিজ পাওয়া যায়। আনবার পর হুজুর তা ওনাদের সামনে নষ্ট করে ফেলে এবং পরবর্তীতে বলে, আমার কথা মিলে দেখেন কথাগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, আপনার আর রবি ভাইয়ের পছন্দের বিয়ে ছিল তাই না? আপনাদের একটা সম্পর্ক ছিল অনেক দিনের। এটাও মিলায় দেখেন যে আপনার মা চায় নাই আপনি রবি ভাইকে বিয়ে করেন। তিনি চেয়েছিল ওনার চাচাতো বোনের ছেলে বিদেশ থাকে, তাতে আপনার বিয়ে দেওয়ার জন্য। বিয়ের কথা চলবার সময় রবি ভাইয়ের মায়ের সাথে তুমুল ঝগড়া হয়, কিন্তু আপনাদের পছন্দের বিয়ে কি আর করা। এই জন্য আপনার আম্মা চেয়েছিলেন রবি ভাইয়ের যেভাবেই হোক ক্ষতি করতে। অনেক সুযোগ তিনি খুঁজছিলেন। অবশেষে তাবিজ করে ওনার উপর জিন চালান দেন, আর তাই আপনাদের সাথে থাকা শুরু করেন আপনার মা। আজকে যদি সমাধান না হতো তাহলে আপনাদের সম্পর্ক ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যেত এবং রবি ভাই আস্তে আস্তে মানসিকভাবে অসুস্থ হয়ে যেতেন। যাই হোক, সাবধানে থাকবেন আর খালাম্মাকে বোঝানোর চেষ্টা করবেন। এগুলো শুনে রুমা ভাবি রবি ভাইয়ের স্ত্রী তিনি বিশ্বাস করতে চাচ্ছিলেন না। তখন হুজুর একে একে বিগত দিনের ইনসিডেন্ট গুলা মিলাতে বলেন। যেমন ওই যে বুয়া রান্নাঘরে যা দেখেছিল, তারপর ওনার মা রবি ভাই শাশুড়ি যাওয়ার পর সব সমাধান হয়েছিল। মাংসের প্যাকেট মিসিং ছিল, এটা কিন্তু এই মাংস আনতে বলেছিল কিন্তু সেই রবি ভাই শাশুড়ি। তখন হুজুর বলে, দেখেন সেই মাংস টানতে বলেছে এই কারণে যে তিনি তার জিন্না তার কাছে খেতে চেয়েছিল, কি একটা দাবি করেছিল, তখন তিনি এটা তাকে ভোগ হিসেবে দিয়েছিলেন। এগুলো টুকটাক বিষয় এবং অনেক কিছু তখন হুজুর মিলা সবকিছু বলেন যে দেখেন এগুলো ঘটেছে এই কারণে। এছাড়া ব্যাগে যে তাবিজ পেলেন সেটা তখন সে হুজুর বুঝায় এবং বলার পরে তারপর সেই রুমাহাবি তিনি আস্তে আস্তে বিশ্বাস করতে বাধ্য হন। তো সেদিনের মতো হুজুর ওনার যাবতীয় কাজ করে চলে যান। আসলে তিনি যা যা বলছিলেন সবই ঠিক ছিল, কিন্তু তাবিজ করবার বিষয়ে কয়দিন পর যখন সবকিছু জানানো হয় রবি ভাই শাশুড়িকে, তখন ওনাদের পারিবারিক সমস্যার কারণে সেই রবি ভাই এবং ওনার স্ত্রী ওনারা আসলে রবি ভাই আসলে ওনার শ্বশুরবাড়ির দিক দিয়ে আসলে ওনার সাথে যোগাযোগ রাখে না এবং রবি ভাইয়ের সাথে পরবর্তীতে প্যারানর্মাল ইনসিডেন্ট আর তেমন কিছু একটা হয় না। তারপর তিনি তো আলহামদুলিল্লাহ এখন ভালোই আছেন। তো শ্রোতা বন্ধুরা, এটা ছিল রেজা ভাইয়ের পাঠানো একটি ঘটনা। ডিয়ার লিসেনার, আশা করি এই এপিসোডের মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন প্রত্যেকটা ঘটনা আপনাদের মাঝে অনেক ভালো লেগেছে। প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলের মধ্যে এখন থেকে প্রতিনিয়ত রাত 10টা বাজে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পাবলিশ করা হবে। আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাই করা ভয়ানক ঘটনা। তো ডিয়ার লিসেনার, আজকের এপিসোডে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন, এই ঘটনা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তবে অবশ্যই আপনারা জানাবেন যে আপনারা কোন ধরনের ঘটনাগুলো শুনতে ইচ্ছুক। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা এবং আপনাদের আশেপাশে কোনো ঘটনা ঘটে যাওয়া সেই ঘটনাগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আমি পরবর্তী এপিসোডে ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করব। তো আজকের জন্য এখানেই বিদায় নেব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।